ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা কন্টেইনার পর্যন্ত দেখছিলাম, সরি গ্রিড গ্রিড বেসিস পর্যন্ত আমরা গত ক্লাসে দেখছিলাম। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, দেখছিলাম যে বেসিক গ্রিড ভিউ কিভাবে কাজ করে, যেগুলো আমরা আগেই কাজ করে আসছিলাম মূলত ওগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা টাইপোগ্রাফি দেখব। টাইপোগ্রাফি মিন্স যেখানে আপনারা টাইপোগ্রাফি দেখবেন সেখানে হচ্ছে মূলত যেখানে টাইপোগ্রাফি কথাটা দেখবেন সেখানে আসলে টেক্সট রিলেটেড, ফন্ট সাইজ, টেক্সট, কালার এসব নিয়ে কথাবার্তা হবে, যেখানে দেখেন না কেন টাইপোগ্রাফির কথাবার্তা। সো এখন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে যে বুটস্ট্র্যাপ আসছে, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে হচ্ছে টাইপোগ্রাফিতে কী কী জিনিস আমরা দেখতে পাই। হ্যাঁ, সো আচ্ছা, এগুলো তো শেষ করছিলাম মনে হয়। টাইপোগ্রাফি তো গত ক্লাসে আমরা বলছিলাম। ব্লক ক্রিয়েট কথাবার্তা বলছিলাম, কোডের কথাবার্তা বলছিলাম। যদি আচ্ছা, এখানে কিছু জিনিস এগুলা কি আপনারা দেখছেন? আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এগুলা কি প্র্যাকটিস করছেন? ফন্ট ওয়াইড বোল্ডার, ফন্ট ওয়াইড বোল্ডার ইটালিক, ফন্ট ওয়াইড লাইট, হ্যাঁ, তারপর টেক্সট লেফট। জি স্যার। সবাই করছেন? হ্যাঁ স্যার, করছি। ধরেন যে আমি এইসব কিছু অফ করে দিই। একটা ডিপ নিলাম, একটা সেকশন নিব, সেকশনের ভিতরে একটা ডিপ নিচ্ছে, যেটা হচ্ছে যে ধরেন ক্লাস কন্টেইনার ডিপ। ওই ডিপের ভিতরে একটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস হচ্ছে রো। আরেকটা ডিপ নিব, ডিপ ক্লাস হচ্ছে যে কলাম, ক্লাস কোল এমডি 12 ধরেন। আমি ওই ফরম্যাটেই কাজ করতেছি। নেওয়ার পর এখন আমরা যেটা করব, ধরেন এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ নেওয়ার পর আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। কিছু ডামি টেক্সট নিয়ে আসি। দিলাম। সো আমাদের এটা দেখতে কেমন হবে এটা একটু করে চেক করে নিই। এই যে কন্টেনার ইউজ করছি সেজন্য। এখন আমি চাচ্ছি যে এটা কিন্তু লেফটে, লেখাগুলো লেফট থেকে আমি চাচ্ছি যে জাস্টিফাই করার জন্য। তখন আমরা বুটস্ট্র্যাপের কোন ক্লাসটা ইউজ করব? যদি জাস্টিফাই করতে চাই বা সেন্টার করতে চাই, যদি জাস্টিফাই ইউজ করতে চাই তখন টেক্সট ড্যাশ জাস্টিফাই এটা ইউজ করব। তাহলে আমাদের পি ট্যাগের ভিতর ক্লাস ইউজ করব কি? পি ট্যাগের ভিতরে ক্লাস ইউজ করব জাস্টিফাই, ক্লাস টেক্সট ড্যাশ জাস্টিফাই। সো জাস্টিফাই যখন করব দেখেন আমাদের এটা জাস্টিফাই হয়ে যাবে, মানে দুই দিকে সমান হয়ে যাবে। জাস্টিফাই স্পেলিং মিস্টেক করছি। টেক্সট step.css style.css। আচ্ছা, style.css টা একটু ওপেন করি। আসলে এখানে কোনো কিছু লিখে রাখছি নাকি পি ট্যাগ দিয়ে।
আচ্ছা অন্যগুলো কাজ করতেছে কিনা দেখি, রাইট করে দিই। যদি কাজ না করে তাহলে সিএসএসটা প্রপারভাবে পাচ্ছে না। হয়তো বা আমি ঠিকঠাক ভাবে ওপেন করতেছি। আচ্ছা টিএক্সটি রাইটটা এখানে পাচ্ছে না। আমরা কি বুটস্ট্র্যাপ 4 ইউজ করছিলাম গত ক্লাসে? স্যার 5 ইউজ করছিলেন। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমরা আমাদের যেটা নর্মাল এটা নিচে এটা আপাতত অফ রাখি, আমরা সিডিএন দিয়ে দেখাই। সেম জিনিস, আমরা বুটস্ট্র্যাপ 4 এর যদি এটা ডাউনলোড করি তাহলে ওইটা কাজ করবে। আমরা ওইটা ডাউনলোড করে নেই মনে হয়, আমাদের সিএসএস গুলো ম্যাচ করতেছে না। bootstrap.js এটা আপাতত অফ রাখতে হবে। সো txt write হ্যাঁ ওকে। সো আমরা যখন জাস্টিফাই করতে যাব তখন আমরা জাস্টিফাই এই ক্লাসটা ইউজ করব। যখন আমরা একটা টেক্সটকে জাস্টিফাই করতে যাব, দুই দিক দিয়ে সমান এভাবে করতে যাব, তখন জাস্টিফাই করব। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করছেন কিনা জানি না আমি। সো এখানে হচ্ছে যে আমি যদি এই লেখাটাকে ফন্ট বোল্ড করতে চাই, তখন হচ্ছে যে এই লেখাটার ফন্ট যদি আমরা বোল্ড আকারে করতে চাই, তখন আমরা ইউজ করব যে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ড্যাশ ওয়েট। এখানে সবগুলো হচ্ছে যে আপনার জানতে হবে যে কোন সিএসএসটা দিয়ে কি কি হয়, একবার ইউজ করে ফেলতে হবে, তাহলে আপনার মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। মনে না, আপনি জানবেন না যে কোনটা দিয়ে আসলে কি কাজ হয়, এই জিনিসটা জানতে হবে। ফন্ট ওয়েট বোল্ড, হ্যাঁ। যদি আপনি কি চান, আপনি চান যে ইটালিক করতে, তাহলে ফন্ট ইটালিক, তাহলে কি লিখতে হবে? ফন্ট ইটালিক। এই ক্লাসগুলো আপনার মনে রাখতে হবে, ইটালিক। দুটো এটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আপনাকে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ওই যে একটা কোশ্চেন ছিল, কন্টেনার আর ওই যে কলাম জেএমডি ধরি বা এলজি ধরি, ওইটার পাশে কি আমি আলাদা নিজের মতো ক্লাস ধরতে পারবো? সমস্যা হবে? কল এমডির মধ্যে আমরা কখনো নিজস্ব ক্লাস ইউজ করাবো না। কেন? এটাতে যখন আমরা নিজস্ব ক্লাস ইউজ করি, অবশ্যই নিজস্ব ক্লাস যখন ইউজ করতে যাই তখন আমরা ওইটার প্যাডিং মার্জিন অনেক সময় ইউজ করি, হ্যাঁ, যার কারণে মূল যে স্ক্রিন থাকে ওইটার উপর ইমপ্যাক্ট পড়ে। আপনি কোল 12 এর মধ্যে আমরা আগে যেভাবে কাজ করে আসছি, যেখানে আমরা উইথ নিয়ে কাজ করি, সেখানে আমরা কোনো নিজস্ব ক্লাস দিই না, কারণ ওই নিজস্ব ক্লাসে অবশ্যই আমরা প্যাডিং বা মার্জিন করি। এই কোল 12 এর এখানে যদি আমি কোনো ক্লাস ডিক্লেয়ার করে এটাতে প্যাডিং মার্জিন ইউজ করি, তখন টোটাল পিসের মানে বা যে ডিভাইসে যাব ওই ডিভাইসের মূল স্ক্রিনের উপর ইমপ্যাক্ট পড়ে। আর আমি যদি এর ভেতর আরেকটা ডিপ নিয়ে কাজ করি, তখন এই কোল 12 এর উপর ডিপ করবে, ইমপ্যাক্ট পড়বে, টোটাল স্ক্রিনের উপর পড়বে না, হ্যাঁ। যার কারণে আমরা সবসময় রেসপন্সিভের ক্ষেত্রে আমরা কখনো যেখানে উইথ নিয়ে কাজ করব সেখানে আমরা নিজস্ব কোনো মানে ক্লাস ডিক্লেয়ার করব না। এরপর আপনি ক্লাস ডিক্লেয়ার করেন, হ্যাঁ, ক্লাস ডিক্লেয়ার করে কি করেন, আপনার মার্জিন প্যাডিং ইউজ করেন, তখন কোনো সমস্যা হবে না। তখন হচ্ছে যে এই কোল 12 এই ডিপটার যত স্ক্রিন ওইটার উপর পরবর্তীতে মার্জিন আর প্যাডিংগুলো কি করবে, কাজ করবে, এটার উপরে কাজ করবে, কোল 12 এর উপরে কাজ করবে, টোটাল স্ক্রিনের উপর কাজ করবে না। সো
যদি আমরা তাহলে আর কি কি আছে এখানে, যদি আমরা দেখি এখানে শুধু ইউজ করা আর কিছুই না। যদি আপনি লাইট টাইপের ওয়েট ইউজ করতে চান, ফন্ট কালার ফন্ট ওয়েট লাইটার ইউজ করবেন। হ্যাঁ, যদি স্মল হয় তাহলে ফন্ট স্মল ইউজ করবেন। যখন ইয়া হয় স্মল হইলে তখন স্মল ইউজ করবেন, লেফট হইলে লেফট ইউজ করবেন, সেন্টার হইলে সেন্টার ইউজ করবেন। তারপর হচ্ছে যে ডেকোরেশন নান। হ্যাঁ, যদি ধরেন যে টেক্সট ডেকোরেশন নান, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলেন, টেক্সট ডেকোরেশন নানটা কোথায় পাবেন? একটা ধরেন অ্যাঙ্কর ট্যাগ নিলেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি হয়, অ্যাঙ্কর ট্যাগ নিলে ধরেন এখানে লিখতেছি যে, হ্যাঁ লিখলাম, এখন এটার নিচে আন্ডারলাইন চলে আসবে, তাই না? সো আন্ডারলাইন যদি চলে আসে, কই এটার নিচে আন্ডারলাইন আসছে, আচ্ছা আন্ডারলাইন, ও এখানে আমরা ওভারে আন্ডারলাইন আসছে, এমনিতে আন্ডারলাইন নাই। আচ্ছা, এটা ডিজাইন এরকম অ্যাঙ্কর টাইপ নিলে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, এমনিতে আমরা নর্মালি যখন নিতাম তখন একটা আন্ডারলাইন চলে আসতো, তখন ওইটাকে আমরা রিমুভ করতাম, তাই না? ধরেন যে যদি আপনার কোনো জায়গায় আন্ডারলাইন আসে, ওইটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? টেক্সট ডেকোরেশন, এই যে টেক্সট ডেকোরেশন নান করবেন। টেক্সট ডেকোরেশন নান, এই যে এখন এটাতে কি টেক্সট ডেকোরেশন নান, মাউস পয়েন্টার নিয়ে গেলে কি হচ্ছে না, আন্ডারলাইনটা আসছে না। যদি আমরা এখানে ক্লাস অ্যাঙ্কর ট্যাগের ভিতর যদি ক্লাস ইউজ করি, টেক্সট ডেকোরেশন ড্যাশ নান, এখন আমরা শুধু তো এগুলো ইউজ করতেছি, এগুলার সিএসএস গুলা কি লেখা আছে ওগুলো আমাদের দেখা উচিত। হ্যাঁ, এই যে চলে গেছে, এগুলোর সিএসএস এ কি লেখা আছে ওগুলো আমাদের দেখা উচিত। আচ্ছা, আমরা তাইলে একটা কাজ করি, বুটস্ট্র্যাপ 4 না, বুটস্ট্র্যাপ 4 এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই। বুটস্ট্র্যাপের এই যে বুটস্ট্র্যাপ 4 লিখছি, বুটস্ট্র্যাপ 4 এর ফাইলগুলো ডাউনলোড করছি আমরা। বুটস্ট্র্যাপ 4 এর ফাইলগুলো ডাউনলোড করছি, কারণ হচ্ছে যে আমরা এগুলো একটু চেক করব। আমরা দেখব যে আসলে টেক্সট ডেকোরেশন নান যে ক্লাসগুলো ইউজ করতেছি, ওই ক্লাসগুলোতে আসলে কি কি সিএসএস প্রপার্টি ইউজ করা হয়েছে, ওগুলো আমরা দেখব একটু করে। তার কন্টেনার আর কন্টেনার উইথ বাদে কি আর কোনো উইথের অপশন আছে? উইথ অনের উইথ তো আমরা ইউজ করি যে ইয়ার কোল এমডি, এগুলা কন্টেইনার দিয়ে শুধু জাস্ট আমরা টোটাল উইথটাকে কমাই। মনে করেন আমার দুই পাশে কিছু স্পেস দরকার, তখন আমরা কন্টেইনার ইউজ করে থাকি। উইথ ব্যাপারগুলো তো কাজ করবে যে আপনার কোল এমডি 12, কোল এমডি 4 এগুলা নিয়ে কাজ করবে। আমাদের টোটাল ফাইলটা চলে আসছে। এখন আমরা একটু অ্যাসেট সিএসএস না, এটা না, এই যে বুটস্ট্র্যাপ, এটা নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিই। ডিলিট করে এটাও ডিলিট করে দিই। বুটস্ট্র্যাপ আমরা যেটা ইউজ করব, মানে বুটস্ট্র্যাপের যে ভার্সনটা ইউজ করব, এটার ইয়া দিতে হবে আপনাকে, অবশ্যই সিএসএস ফাইলগুলো দিতে হবে। অন্য কেউ দিলে ওই যে কিছুক্ষণ আগে ম্যাচ করা নাই, সো এই ধরনের কাজ করবে না। জেএস ফাইলটাও দিতে হবে বুটস্ট্র্যাপের। বুটস্ট্র্যাপ জেএস বুটস্ট্র্যাপ, এবার দেখি আমাদের এখানে এটাতে দেখব আমরা এখন। আমরা এখানে নিয়ে কি নিয়ে আসছি, টেক্সট ডেকোরেশন নান, এটা একটু অফ করি আমরা, হাইড সাইফার টেক্সট ডেকোরেশন নান। যদি এটা আমরা একটু করে দেখে আসি,
এই টেক্সট জাস্টিফাইয়ের মধ্যে কি লিখছে, শুধু টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কথার অর্থ হচ্ছে যে এটা গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ, এই ক্লাসটার উপর গুরুত্ব দিচ্ছে। এটা মানে এরকম যদি ইম্পর্টেন্ট যেখানে লেখা থাকবে, ধরেন যে আপনি দুই জায়গায় জাস্ট একটা লিখছেন টেক্সট অ্যালাইন সেন্টার, আবার টেক্সট অ্যালাইন জাস্টিফাই, হ্যাঁ। সো যেখানে ইম্পর্টেন্ট লেখা আছে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা প্র্যাকটিস করে দেখি, একটা জিনিস দেখি আমি, এটাকে ওপেন করি, দেখি কাজ করে। কারণ আপনাদের মধ্যে কনফিউশন থাকবে যে ভাই আমরা তো লিঙ্ক ইউজ করে কাজ করতেছি, তাইলে কি আমরা ফোল্ডারের মধ্যে মানে ফাইলগুলা নিজেদের মধ্যে সেভ করে কি আমরা কাজ করতে পারবো না নাকি, এই ধরনের একটা কোয়েশ্চেন আপনাদের আসতে পারে। সো এটা একটু করে দেখে নিই যে ঠিকঠাকভাবে আসতেছে কিনা। ওকে, আচ্ছা জাস্টিফাই যদি এখানে লিখে যে একটা জিনিস চেক করে, আমিও কখনো দেখি নাই সেন্টার। এই যে দেখেন আমি দুইটা সিএসএস লিখছি সেম, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, ফোকাস করেন। আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাই লিখলাম, ইম্পর্টেন্টের কাজ কি, ধরেন এখানে আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাইও লিখলাম, টেক্সট অ্যালাইন সেন্টারও লিখলাম, তাই না? মূলত কোনটা এক্সিকিউট হওয়ার কথা ছিল বলেন তো? হ্যাঁ, একদম দুইটা এক্সিকিউট হবে, কিন্তু আমাদের সর্বশেষ দেখাবে যদি এখানে জাস্টিফাই ইম্পর্টেন্ট ইউজ না করি, তাহলে আমাদের দেখাবে যে সেন্টারটা। এই যে কেন সবশেষে যেটা থাকবে ওইটাই তো এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হতে ওভাররাইট করে ফেলছে, তাই না? যখন আপনি ইম্পর্টেন্ট লিখে দিবেন তখন যে সেম সিএসএস প্রপার্টি যেটাতে ইম্পর্টেন্ট লিখতেছেন জাস্ট ওইটাই কাজ করবে, অন্যগুলা কাজ করবে না। দেখেন এখানে আমরা যখন জাস্টিফাইয়ের ক্ষেত্রে দুইটাই লিখছি, কিন্তু আমাদের দেখানোর কথা ছিল যে সেন্টার ওভাররাইট করে, কিন্তু আমাদের জাস্টিফাইটা দেখাচ্ছে, কারণ আমরা এখানে বলে দিছি যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যার কারণে এখানে আমাদের কি এটা সেভ করে নাই, যার কারণে আমাদের এখানে কি দেখাচ্ছে, জাস্টিফাই দেখাচ্ছে, কারণ আমরা জাস্টিফাইকে ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি। এখন আপনারা যখন নিজেরা কোনো কিছু লিখতে যাবেন, কোনো একটা জিনিস অবশ্যই থাকতে হবে এরকম, তখন আপনি ওইটাতে কি লিখবেন, এক্সক্লামেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিবেন। এই ইম্পর্টেন্টটা আপনারা অনেক জায়গায় দেখবেন, এখানে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ইম্পর্টেন্ট লেখাটা আছে। অবশ্যই তখন আপনার যদি আপনি নিজে হ্যান্ড কোড করলে তখন আপনিও কি যদি এরকম আসে যে আপনার এটা টেক্সট জাস্টিফাই ইউজ করলে এটা ইম্পর্টেন্ট হবে, সো ইম্পর্টেন্ট লিখে দিবেন। সো এরপরে হচ্ছে যে টেক্সট ডেকোরেশনের ইয়াটা এখানে কাজ করতেছে না, এই প্রপার্টিতে নাই মেবি টেক্সট ডেকোরেশনটা, বুটস্ট্র্যাপ 4 এখানে নাই মেবি এটা, যার কারণে খুঁজে পাচ্ছে না, এটা এক্সিকিউট হয়নি। সো আমরা আরও অনেকভাবে আমরা এই ফাইলগুলোকে নিতে পারি। বুটস্ট্র্যাপের অফিসিয়াল এখানে আছে, এখানে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে একটু করে সার্চ করি তো এখানে পাই, যদি এখানে পাওয়া যায়, এখানে টেক্সট ডেকোরেশন দিয়ে কিছুই পাওয়া যাচ্ছে না। যদি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যদি আমরা চেক করি, সেজন্য এই ক্লাসটা এটার জন্য কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে যে এখানকার যে সিএসএস গুলা লেখা আছে ওইখানের মধ্যে টেক্সট ডেকোরেশন নান এটা নাই। আপনারা এখানে সিডিএন লিঙ্ক ইউজ করে করতে পারেন, অথবা প্রথমে শুরুতে এখানে যদি যাই, এই যে এখান থেকে আপনি এই ফাইলগুলোকে সেভ করে নিতে পারেন। বুটস্ট্র্যাপ মিন সিএসএস, বুটস্ট্র্যাপ মিন জেএস এবং হচ্ছে যে পপার মিন জেএস, হ্যাঁ, বুটস্ট্র্যাপ মিন জেএস, এই ফাইলগুলোকে সেভ করলে এখানকার যতগুলো আছে বুটস্ট্র্যাপ 4 এ যতগুলো এরা ফাংশন দিছে
কাজ করতেছে সবগুলা কাজ করবে। আমরা যখন বুটস্ট্র্যাপ থেকে নিই হয়তো বা কোনো একটা ফাংশন কাজ নাও করতে পারে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ফাইল থেকে, এটা খুব রেয়ার, দুই একটা ফাংশন কাজ না করতে পারে, যেমন টেক্সট ডেকোরেশন এটা কাজ না করতে পারে। কারণ হচ্ছে যে এটা আসলে এখানে সিএসএস এর লেখা নাই, হ্যাঁ, যার কারণে শো করতেছে না, আমরা পাচ্ছি না, এটা লেখার পরও আমরা কোনো ধরনের চেঞ্জ পাচ্ছি না। এরপর আসি যে আর বাকিগুলো যদি আরেকটু করে দেখে নিই, ইম্পর্টেন্ট কোনো কিছু যদি থাকে। আচ্ছা, আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ যদি করি, আপার কেস, লোয়ার কেস এবং যদি ক্যাপিটালাইজ যদি করি, তখন আমাদেরকে কি লিখতে হবে? টেক্সট আপার কেস, ধরেন এগুলাকে আমি আপার কেস করব বা লোয়ার কেস করব, টেক্সট লোয়ার কেস, এগুলো সব লোয়ার কেসে আছে না, সরি। বলেন বলেন আমার কোশ্চেন ছিল বলে স্যার, টেক্সটাইল লাইনের যে দুইটা সিএসএস লিখছেন না, একটা ইম্পর্টেন্ট লিখছেন, এই যে তো নিচে যে নিচে বলেন টেক্সটাইল লাইনের দুইটা সিএসএস লিখছিলাম, একটা ইম্পর্টেন্ট লিখছিলেন, তো নিচে যেটা লিখছেন সেটা তো শো করতেছে না, তাহলে শো যেহেতু করতেছি না, তাহলে লেখার কারণটা কি? না, যখন আপনি ধরেন কোনো কারণে একাধিক এরকম ইম্পর্টেন্ট লেখার অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। গুরুত্ব দেওয়া বলতে এখানে যদি আপনি ধরেন লেখার দরকার কি, ধরেন এখানে আপনি তো এখানে সিএসএস ইউজ করতেছেন, তাই না? সো টেক্সট জাস্টিফাই ইউজ করছেন, আমি বলি টেক্সট জাস্টিফাই ইউজ করছেন সিএসএস, টেক্সট জাস্টিফাই ইউজ করছেন, ধরেন টেক্সট সেন্টারও ইউজ করতেছেন, ওকে, দুইটা সিএসএস ইউজ করতেছেন কোনো কারণে করে ফেলছেন আর কি। টেক্সট সেন্টার, ধরেন টেক্সট সেন্টার, এটাতে এসে আমি ইম্পর্টেন্টটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, টেক্সট সেন্টারে এসে ইম্পর্টেন্ট ডিলিট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে টেক্সট জাস্টিফাই, তারপর হচ্ছে আবার লিখতেছেন যে আপনি টেক্সট সেন্টার। এখন দেখি আমাদের এটা কি হওয়ার, জাস্টিফাই থাকবে, জাস্টিফাই আছে কেন? এখানে দুইটা সিএসএস কাজ করতেছে টেক্সট লাইনের, কিন্তু একটাতে আপনি কি রাখছেন? ইম্পর্টেন্ট দিয়ে রাখছেন, যেটাতে ইম্পর্টেন্ট দিয়ে রাখছেন ওই সিএসএসটা কাজ করবে, কারণ ওইটার গুরুত্ব বেশি। মানে দুইটা জিনিস বললেন, যেটার গুরুত্ব বেশি ওই জিনিসটাই থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি একটা সিএসএস প্রপার্টিতে দুইটা ভ্যালুর কথা বলে দিছেন, হ্যাঁ, সেটা ভুল করে হোক, সেটা হচ্ছে যে যে কোনোভাবে হোক বললেন, ভুল করে না আসলে, এরকম আমরা যেগুলো ইম্পর্টেন্ট লিখি যে টেক্সট জাস্টিফাই লিখলে জাস্টিফাই হবেই, হ্যাঁ, এটা অন্য কোনো কিছু দিয়ে ওভাররাইট করা যাবে না, সেই জন্য ইম্পর্টেন্ট লিখে দিই। এখানে যেমন ধরেন আমি টেক্সট জাস্টিফাইও লিখছি, টেক্সট সেন্টারও লিখছি, কিন্তু টেক্সট জাস্টিফাইয়ে যখন ইম্পর্টেন্ট লেখা আছে সেটা অন্য কোনো কিছু দিয়ে কি হচ্ছে না, ওভাররাইট হচ্ছে না, হ্যাঁ, ওভাররাইট হইলে তো টেক্সট সেন্টারটা কাজ করতো। ক্লিয়ার? এখানকার গুলো গেল, আর বাকি সবগুলো আপনারা একবার চেক করে নেবেন, একবার লিখবেন। এখানে লিখতে তো অসুবিধা নাই, যে ফন্ট ওয়েট বোল্ডার, এবং লিখার সাথে সাথে আপনারা একটু সিএসএস প্রপার্টিগুলো দেখে আসবেন এই জায়গা থেকে, bootstrap.css থেকে প্রপার্টির ভিতর আসলে কি লিখছে, হ্যাঁ, এটার ধারণা রাখা উচিত যে আসলে কি কি ওরা লিখছে। যেমন ফন্ট ওয়েট বোল্ডারের মধ্যে লিখছে ফন্ট ওয়েট 700 এক্সক্লামেটরি সাইন ইম্পর্টেন্ট, ধরেন এখানে 700 জায়গায় ধরেন আপনার 400 দরকার, কথার কথা, হ্যাঁ, তখন আপনি ফন্ট ওয়েট বোল্ড ইউজ করছেন, এই সিএসএসটাকে চেঞ্জ করতে হচ্ছে, আপনার এই সিএসএসটাকে চেঞ্জ করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনার কাছে তো style.css আছে, যেটাতে আপনি নিজস্ব সিএসএস লিখবেন, তখন এই সম্পূর্ণটাকে কপি করে নিয়ে আসবেন, এনে কোথায় এখানে দিয়ে দিবেন। মানে আপনি ফন্ট ওয়েট বোল্ড এটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, যে আপনি 700 দিবেন না, 900 করে হবে, হ্যাঁ, প্রত্যেকগুলোতে 900 করে হবে। তখন আপনি বুটস্ট্র্যাপের এখানে এসে 900 চেঞ্জ করবেন না কখনো, কারণ বুটস্ট্র্যাপের অফিসিয়াল যে সিএসএস কোড আছে ওইখানে আমরা কোনো চেঞ্জ করব না, ওইখানকার কোনো কোড যদি আমাদের চেঞ্জ করতে হয় সেটা আমরা style.css এ এসে লিখব। লিখলে কি হবে, যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি যে bootstrap.css এর কোডগুলো আগে এক্সিকিউট করবে, তারপর style.css এর কোড এক্সিকিউট করবে। প্রথমে এখানে এসে 700 পাবে বুটস্ট্র্যাপের কোডগুলাতে, যখন style.css এ আসবে তখন 900 হয়ে গেল, কিন্তু কখনো আমরা এই কাজটা করব না, এখানে এসে 900 লিখে দিব না, হ্যাঁ, এখানে চেঞ্জ করব না কখনো। আমরা চেঞ্জ যদি করতে হয় আমাদের কোথায় করব?
স্টাইল ডট সিএসএস এ এনে ওভাররাইট করব কোডটাকে। সো এখানে 900 করে দিলাম। দেখেন এখানে কি হচ্ছে, আমাদের এটা আরো বোল্ড হয়ে যাবে। এই যে দেখছেন বোল্ড হয়ে গেল। কোনটা কাজ করছে? স্টাইল ডট সিএসএস এরটা কাজ করতে, কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস টাকে কাজে লাগাই নাই। এটা কেন দেখতে বলতেছি, অনেক সময় দেখা যাবে যে আপনাদের সিএসএস প্রপার্টিগুলো চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, তখন কি করবেন, আপনার যেটা চেঞ্জ করতে হচ্ছে জাস্ট ওইটা এখানে এসে চেঞ্জ করে দিবেন। কখনো এই জায়গায় চেঞ্জ করতে যাবেন না, কারণ বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর অফিসিয়াল ফাইলে কখনো কি করবেন না, চেঞ্জ করবেন না। ক্লিয়ার? ভাই এটার জন্য কি HTML আর আলাদা ক্লাস কল করা লাগবে না? না না, আপনি এটা থেকে ওভাররাইট করে দিয়েছেন, আলাদা কল কেন করবেন? এখন এটা আলাদা কল তখনই করতে হবে যখন ধরেন যে আপনি শুধু স্পেসিফিক একটা ডিবের জন্য চেঞ্জ চাচ্ছেন, সবগুলোর জন্য না। এটা হচ্ছে সবগুলোর জন্য গ্লোবাল, তাই না? ফ্রন্ট ওয়াইড বোল্ড যত জায়গায় ইউজ করবেন সবগুলো 900 করে কি হয়ে যাবে, ওয়েট হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে 900 পিক্সেল করে, সবগুলোর জন্য কাজ করবে। আপনি যদি স্পেসিফিক কোন ডিবের জন্য কাজ করাতে চান তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজস্ব সিএসএস লিখতে হবে। হ্যাঁ, আমি বলতেছি যে ধরেন গ্লোবালি এখানে কত 700 না, ফন্ট ওয়াইড 700, কিন্তু আপনি গ্লোবালি চাচ্ছেন যে মানে সবগুলা যত জায়গায় ফন্ট ওয়াইড বোল্ড ইউজ করবেন সবগুলা 900 পিক্সেল হবে, 900 হবে। সেই জন্য আপনি ফন্ট ওয়াইডের এই 700 জায়গায় 900 ইউজ না করেন, লিখে না দিয়ে আপনি আলাদা স্টাইল ডট সিএসএস এ ওই সিএসএস প্রপার্টি ক্লাসটাকে কপি করে নিয়ে আসবেন, দেন এখানে চেঞ্জ করে দিবেন। মানে এখানে চেঞ্জ করার দরকার নাই, এখানে চেঞ্জ করবেন না কখনো। বুটস্ট্র্যাপ এটা ওভাররাইট হয়ে যাবে এক্সটারনাল CSS। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভাররাইট করবেন, বাট কখনো বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর অফিসিয়াল ফাইলটাতে কখনো চেঞ্জ করবেন না। কারণ ধরেন চেঞ্জ করলে কি হবে, ধরেন আপনার এই কোডটা অন্য কেউ কাজ করতে আসছে, উনি তো জানবে না যে আপনি এই জায়গায় এইখানের ভিতর চেঞ্জ করে ফেলবেন। উনি ধরে নিবে যে আপনার কোনো চেঞ্জ, সবগুলো আমরা ধরেই নিই যখন আমরা একটা পেজ বা একটা ডাউনলোড করি, কোনো একটা টিম ডাউনলোড করি বা টেমপ্লেট ডাউনলোড করি, এরকম ডিজাইন ডাউনলোড করি, তখন আমরা এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট অফিসিয়াল যেগুলো ভেন্ডর মানে থার্ড পার্টির যে ফাইলগুলো, ওগুলাতে আমরা চেক করি না, ওগুলো আমরা টাচও করি না। আমরা কোথায় চলে যাই, স্টাইল ডট সিএসএস এ চলে যাই কোনো কিছু চেঞ্জ করতে হলে। তারপর অথবা মেইন ডট সিএসএস এভাবে লিখে, স্টাইল ডট সিএসএস লেখে, মেইন ডট সিএসএস লেখে, যেটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের সিএসএস মেন সিএসএস ফাইল, ওইটাতে যাওয়ার পর ওইখানে কোনো চেঞ্জ করলে আমরা করি। কিন্তু কখনো আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস তারপর বুটস্ট্র্যাপ ডট জেএস এই ফাইলগুলোতে আমরা টাচ করি না। তো যদি আপনি এখানে চেঞ্জ করে ফেলেন, ধরেন আমি যদি এসে আমি খুঁজবো যে এটার জন্য এটার কোনো কিছু চেঞ্জ করতে হলে, আমি ধরেন যে ফন্ট ওয়াইড বোল্ডটা চেঞ্জ করতে হয়, আমি খোঁজা শুরু করবো, খুঁজে পাবো না তখন। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড না। সো আমরা কখনো এটার অফিসিয়াল সাইডে আমরা কখনো কি করব না, চেঞ্জ করব না। আর এটা চেঞ্জ করলে আরেকটা অসুবিধা কি, কোনো কারণে ধরেন উনি বুটস্ট্র্যাপ ডট সিএস এবং বুটস্ট্র্যাপ ডট জেএস ফাইলগুলো মানে ধরেন আমরা ভার্সন 4 ইউজ করছি, ভার্সন 4 এর অন্য একটা দিছে, আপনি যেটা দিছেন সেটা আপলোড না করে উনি ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করে আপলোড করলো, তখন কিন্তু তো আর ম্যাচ করবে না, কারণ আপনি তো আপনার এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলের ভিতর চেঞ্জ করে ফেলছেন। যেটা ডাউনলোড করে দিব ওইটাতে কোনো চেঞ্জ থাকবে না। যদি আপনি এখানে না করেন তাহলে এখন যদি আমি যদি এটা আপনাকে পাস করি, আপনি যদি আমি যেভাবে বুটস্ট্র্যাপের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করলাম, আপনি ডাউনলোড করে দিয়ে দিলে কাজ করবে, কারণ আমি তো চেঞ্জ করছি কোথায়, স্টাইল ডট সিএসএস এ। এটার কোনো ধরনের সমস্যা করব না আমরা তখন। সো মূলত কথা হচ্ছে একদম ফাইনাল যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা কখনো বুটস্ট্র্যাপ ডট সিএস ব্যান্ডরের যেগুলো, ব্যান্ডর বলতে থার্ড পার্টির যে ফাইলগুলো থাকবে, বুটস্ট্র্যাপের বলেন জাভাস্ক্রিপ্টের বলেন, ওগুলাতে কখনো আমরা কি করব না, চেঞ্জ করব না। সো এগুলা প্রত্যেকটা আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন। আমি জানি অনেকে করেন নাই। হ্যাঁ, সো প্রত্যেকে এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন এবং আমি ইয়াতে দেখবো, আপনাদের কাজগুলো দেখবো আগামী ক্লাসে। সো কালার নিয়ে কথাবার্তা বলি। বুটস্ট্র্যাপের কালার, বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু কালার কোড, কালার সিএসএস ডিক্লেয়ার করা আছে। এর বাইরেও যদি আমরা গত ক্লাসে বলছিলেন প্যাডিংটা একটু দেখাবেন কিভাবে অ্যাড করে, ওটা বলছিলেন আসতেছে বুটস্ট্র্যাপের মধ্যে আর কি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ তো পড়াচ্ছি, এগুলো চলে আসবে। সো
এখন হচ্ছে যে আমরা কালার নিয়ে যদি কথাবার্তা বলি, আমাদের এখানে কিছু ডিফল্ট কালার আছে, ওগুলা পরেও যদি আমরা আরো কালার যদি আনতে চাই তখন অবশ্যই নিজস্ব সিএসএস লিখতে হবে। এখানে ডিফল্ট কালার কি, আপনি যখন মিউট টাইপের কোনো কালার মানে গ্রে টাইপের কোনো কালার ইউজ করতে চান তখন আপনি ইউজ করবেন টেক্সট মিউট। হ্যাঁ, যেমন ধরেন এখানে যদি আমি লিখতেছি টেক্সট মিউট, হ্যাঁ মিউট টাইপের কোনো কালার যদি আমরা ইউজ করতে চাই, সো এটার কালার চেঞ্জ হয়ে যাবে আমাদের, এই যে মিউট টাইপের কালার। সো আপনি যদি কোনো প্রাইমারি কালার, এখানে আরো অনেকগুলো কালার আছে, টেক্সট প্রাইমারি এটা হচ্ছে যে ব্লু টাইপের কালার, টেক্সট সাকসেস এটা গ্রিন টাইপের কালার, ইনফরমেটিভ টাইপের কালার, ওয়ার্নিং টাইপের কালার হচ্ছে যে ইয়েলো টাইপের কালার, তারপর ডেঞ্জারাস হইলে রেড কালার, সেকেন্ডারি হোয়াইট ডার্ক। হ্যাঁ, সো টেক্সট বডি, এটা বডি টেক্সট মিনস হচ্ছে ব্ল্যাক কালার, লাইট গ্রে লাইট টেক্সট, এখানে যদি টিএক্সটি লাইট দেন তাহলে কালারটা লাইট হবে। হ্যাঁ, হোয়াইট কালার হবে, সেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে। সো এগুলো সবগুলো হচ্ছে কালারের কোড। যেমন ধরেন আমি টিএক্সটি প্রাইমারি লিখলাম, এটা প্রাইমারি কালার হয়ে যাবে আমাদের এই লেখাটা, মানে ব্লু টাইপের কালার হয়ে যাবে। প্রাইমারিতে ওরা যে কালারটা ইউজ করছে ওইটা হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন, এখন আপনারও কি লিখতে হচ্ছে, ধরেন আপনি নিজে একটা কি করবেন, কালার অ্যাড করবেন, কারণ ওদের যে কালারগুলো ওগুলো ইউজ করো তার আমাদের ওয়েবসাইট হবে না, স্বাভাবিক। এদের কালার ইউজ করো তার আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে না, কারণ আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের কালার আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে ওদেরগুলো ইউজ না করলে তখন আমরা আমাদের নিজস্ব কালার ইউজ করতে পারবো। যেমন ওরা আসলে টেক্সট প্রাইমারি টাইপের ইয়াতে ওরা কি ধরনের কালার ইউজ করছে দেখেন, এগুলো প্রত্যেকটারই হোভার আছে, এগুলো প্রত্যেকটারই হোভার আছে। যখন মাউস পয়েন্টার নিয়ে যাব এগুলো প্রত্যেকটারই কি থাকবে, হোভার থাকবে। যদি হোভার ইউজ করি, হোভার বলতে যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমরা লিখি, যেমন ধরেন এখানে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর যদি আমি ক্লাস লিখি যে টিএক্সটি প্রাইমারি লিখলাম, যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতর লিখি তাইলে অবশ্যই কি এটা হোভার হবে। সো ওই কোডটা ওরা এখানে লিখে রাখছে। দেখেন নর্মালি হচ্ছে যদি কোনো একটা টেক্সটের উপর হয় তখন কালার কোড দিয়ে দিচ্ছে এবং ইম্পর্টেন্ট বলে দিচ্ছে। হ্যাঁ, আর যখন অ্যাঙ্কর ট্যাগ হয়, অ্যাঙ্কর ট্যাগ মিনস হোভার হইতে গেলে তো অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের উপর হোভার করে, আদারওয়াইজ যেখানে লিঙ্ক থাকবে ওইখানেই তো হোভারের অপশনটা আমরা কাজ করাই, আদারওয়াইজ তো তেমন কাজ হয় না। তাইলে কি হচ্ছে, যখন আমরা হোভার করতেছি তখন অ্যাড ডট টেক্সট প্রাইমারি হোভার, হ্যাঁ তারপর ফোকাস, হ্যাঁ এই দুইটার কালার দিয়ে দিছে। হ্যাঁ, তখন আমাদের কি হচ্ছে দেখেন, আমরা এখানে হোভারে যখন ইউজ করতেছি, আচ্ছা এটার কালার চেঞ্জ করি, ধরেন ডেঞ্জার ইউজ করি, ডেঞ্জার, এই যে রেড কালার না, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, হ্যাঁ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন আপনার এখন আপনিও ঠিক সেম একটা সিএসএস প্রপার্টি মানে সিএসএস ক্লাস ডিক্লেয়ার করতে চাচ্ছেন, সিএসএস ক্লাস ডিক্লেয়ার করতে চাচ্ছেন, ওদের মতো নাম রেখে করতে চাচ্ছেন। ধরেন আপনার কালারের নামটা দিয়ে দিতে চাচ্ছেন, ধরেন যে সেটা হচ্ছে যে টিএক্সটি অরেঞ্জ, হ্যাঁ এটা ধরেন আপনার কালার, আপনার নিজস্ব। সো টিএক্সটি অরেঞ্জ দিয়ে আপনি এখানে এসে কি লিখবেন, এই কালার কোডটা ইউজ করবেন, লিখবেন। আপনারাও যখন নিজেরা সিএসএস প্রপার্টি ডিক্লেয়ার করবেন ঠিক ওরা যেভাবে করতেছে ঠিক ওভাবে আপনারা ক্লাস কোডগুলো এভাবে লিখবেন। সো টিএক্সটি কালারের ক্ষেত্রে আমি বলতেছি অরেঞ্জ কালার, সো আমি এখানে কালারের ক্ষেত্রে লিখব যে অরেঞ্জ অথবা অলিভ দিই, অরেঞ্জ কালার তো ইয়ার সাথে ম্যাচ করবে। সো এখানে বলে দিচ্ছি অলিভ এবং বলে দিচ্ছি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখেন এখানে এটা কি হয়ে যাবে, অলিভ কালার হয়ে যাবে। এবার অরেঞ্জে অলিভ লিখতেছে, এই যে অলিভ কালার হয়ে গেল, দেখছেন অলিভ কালার হয়ে গেল। এখন আপনি যদি আমার মাউস পয়েন্টার নিয়ে যাবে এটার কালার চেঞ্জ হবে। এরকম যদি মানে হোভারের ক্ষেত্রে যদি করতে যান তখন কি লিখতে হবে, এ ডট, ওরা যেভাবে লিখছে ঠিক ওইভাবে আমরা লিখতে পারি। এটাকে আমরা কপি করলাম, জাস্ট আমরা কি চেঞ্জ করব, আমাদের কালার কোড এবং এখানে প্রাইমারি টিএক্সটি প্রাইমারি জায়গায় আমরা লিখব যে অলিভ, তারপর টিএক্সটি প্রাইমারি জায়গায় লিখব যে অলিভ,
হ্যাঁ, এখানে কালার কোডটা আমরা চেঞ্জ করে দিব। ধরেন কালার কোড মাউস পয়েন্টার যখন নিয়ে যাবে, আচ্ছা প্রাইমারি যে কালারটা আছে ওইটা হবে কথার কথা, বা অন্য কালার কোড আমরা ইউজ করতে পারি। আমরা HTML, এখানে কেউ কি আসছে না, HTML কালার কোড থেকে ধরেন আমরা এই কালারটা না, এই কালারটা নিলাম। সো এখানে কালার কোডটা দিয়ে দিলাম, এবং ধরেন এখানে একটা টেক্সট ডেকোরেশন আসতেছে না, ওইটাও আমরা রিমুভ করে দিব। আমাদের যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে ওগুলাতে আমরা ডেকোরেশন রাখবো না, নিচে যে আন্ডারলাইনটা আছে ওটা আসবে না। তখন আপনি এখানে লিখে দিতে পারেন যে টেক্সট ডেকোরেশন নান, অথবা এখানে লিখে দিতে পারেন যে আপনি টেক্সট ডেকোরেশন নান, এখানেও লিখতে পারেন এভাবে, হ্যাঁ একেবারে। অথবা আপনি এভাবে যদি লেখেন সেম কাজটাই হবে, যে এখান থেকে মাউস পয়েন্টার যখন নিয়ে যাব নান হয়ে যাবে। আর আপনি অন্যভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা একটা CSS ক্লাস লিখছি, যেটা আসলে আমাদের ইয়াতে নাই, কি বলে bootstrap.css এর ভার্সন 4 এ নাই। তো এখানে আপনি রেশন নান লিখে আপনি কি করতে পারেন, টেক্সট ডেকোরেশন নান ডলার ইম্পর্টেন্ট এইভাবেও লিখে দিতে পারেন, তখনও কাজ করবে, এটার নিচে আন্ডারলাইন থাকবে না। অথবা আপনি যদি এই ধরনের একাধিক এরকম মানে CSS এক্সট্রা CSS আপনি যদি ডিক্লেয়ার করতে না চান, তখন আপনি কি করতে পারেন, আপনার যেহেতু আপনি নিজে CSSটা লিখতেছেন, তখন আপনি অ্যাঙ্কর ট্যাগের, ধরেন আপনার ওয়েবসাইটের অ্যাঙ্কর ট্যাগ যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলার কালার এই ধরনের হবে, এবং ওগুলার ক্ষেত্রে টেক্সট ডেকোরেশনটা নান হবে। তখন আপনার এখানে টেক্সট ডেকোরেশন নান যে CSSটা ইউজ করছে ওইটা ইউজ না করলেও চলবে। তখন আপনি তো টেক্সট অলিভের ভেতরে আপনি ওই টেক্সট ডেকোরেশন নানের কাজটাও করে ফেলতেছেন, টেক্সট ডেকোরেশনের নানের কাজটাও করে ফেলতেছেন। সো এভাবে আসলে চিন্তা করে মানে চিন্তা বলতে এভাবে আপনাদেরকে কি কোডগুলা লিখতে হবে। আমরা লিখি, এখন যখন আমরা বুটস্ট্র্যাপের গুলা ইউজ করবো, বুটস্ট্র্যাপের গুলা তো আমাদের এনাফ না, তখন আমরা নিজেরাই যখন CSS লিখবো ঠিক এইভাবে CSS গুলো আমরা লিখবো। দেখেন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে, ব্লু টাইপের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। ওকে, এরপর আসি ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, যদি ব্যাকগ্রাউন্ড কালার হয়, এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা বিজি প্রাইমারি, বিজি সাকসেস, কালারগুলো সেম, বিজি প্রাইমারি, সাকসেস, ইনফো এভাবে কি ক্লাস ডিক্লেয়ার করছে। যদি বিজি প্রাইমারিতে যাই, ব্যাকগ্রাউন্ড লিখবে কি CSS লিখছে আসলে এটা একটু চেক করে নেই। বিজি প্রাইমারিতে যদি যাই, দেখেন বিজি প্রাইমারি এতে শুধু কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছে, আর কিছুই না। বিজি প্রাইমারিতে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছে। ধরেন আপনি বিজি প্রাইমারি ইউজ করতে পারেন, ধরেন আমরা এটার পরে বিজি ড্যাশ প্রাইমারি, আপনি প্রাইমারি এই CSSটা ইউজ করলে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সাকসেস ইউজ করলে সাকসেস, ডেঞ্জার ইউজ করলে যেটা ইউজ করবেন, এখানকার ডিফল্ট যেগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক, লাইট, যা দেওয়া আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এর বাইরেও যদি এই আসলে কালারগুলো আমাদের এনাফ না, অবশ্যই আমাদের নিজস্ব কালার ইউজ করতে হবে। তখন আপনি সেম প্যাটার্নে আপনি কি করতে পারেন, কালার কোড ডিক্লেয়ার করে, কালার CSS ডিক্লেয়ার করে রাখতে পারেন। ধরেন বিজি আপনার, আমাদের তো ওয়েবসাইটের মধ্যে মেজর 2-3টা কালার সব জায়গায় ইউজ করা হয়, মেজর, হ্যাঁ প্রাইমারি 2-3টা কালার ইউজ করা হয়, এর বাইরে কিন্তু যায় না, কারণ আমাদের লোগোর কালার উপর বেস করে আমাদের কালারগুলা ইউজ করা হয়। যেমন ধরেন এখানে আমি 2টা কালারে টোটাল ওয়েবসাইটটা, তাই না, হ্যাঁ 2টা কালারের উপর। তো ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্ল্যাক টাইপের, অথবা ব্যাকগ্রাউন্ড কালার এটা অরেঞ্জ না, এটা কি কালার যায় না, অরেঞ্জ টাইপের অনেকটা, এই 2টা কালার। তখন আপনি কি করতে পারেন, বিজি ধরেন যে আমি এই 2টার কালার কোড নিয়ে আনি, ইনস্পেক্ট, আমাদের একটা কালার এটা ইউজ হবে, ধরেন বিজি
অরেঞ্জ, ওখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, কালার কোড বসালেন এবং কি লিখলেন, ইম্পর্টেন্ট লিখলেন। হ্যাঁ, একটা কালার, যেহেতু দুইটা কালার ইউজ হবে, সো যে দুইটা কালার ইউজ হবে ওই দুইটার যদি সিএসএস ক্লাস আপনার ডিক্লেয়ার করে রাখি, তাহলে আমাদের যেখানে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কালার কোড মানে সিএসএসটাকে আমরা বসাই দিলে হয়ে যাচ্ছে, সিএসএস ক্লাসটাকে, আর কিছুই করতে হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার এখানে শুধু আমরা কি দেখতেছি না, এখানে শুধু আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করে সেটা দেখতেছি না। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা একটা কিভাবে প্রজেক্ট করব, বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ফাইলগুলো আছে, সিএসএস গুলো আছে, ওগুলো ক্লাসগুলো তো আমরা ইউজ করব, তারপরেও আমরা নিজেরা ক্লাস ডিক্লেয়ার করে আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। ধরেন এখানে এসে যদি আমি বলে দিচ্ছি যে বিজি, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে যে কি অরেঞ্জ। সো দেখেন জাস্ট এটা ডিক্লেয়ার করে, এখন আপনার যত জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হবে সব জায়গায় শুধু এই ক্লাসটাকে ডিক্লেয়ার করলে হয়ে যাবে। আপনি দুইটা ডিক্লেয়ার করে রাখছেন, সব জায়গায় এটাকে ডিক্লেয়ার করলে হয়ে যাবে, দেখছেন। সো প্রাইমারি জায়গায় এখানে হোয়াইট লিখি অথবা টেক্সটি হোয়াইট, এই যে সব জায়গায় আপনি কালার কোড, ধরেন এটার ব্ল্যাক, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি প্রাইমারি লিখছি না, এখানে বিজি, এখানে যদি ব্ল্যাক ইউজ করি, প্রাইমারি কালার আমরা যে সিএসএস লিখছি ওইটা যদি ইউজ করি, তাহলে দেখেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে ব্ল্যাক। সো তাইলে আমাদের কি গেল, আমাদের কালার গেল, ব্যাকগ্রাউন্ড কালার গেল, এগুলো ছিল কালার রিলেটেড। আমরা চাইলে ওদের বুটস্ট্র্যাপের নিজস্ব কালার ক্লাসগুলো ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারগুলো ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি, নিজেদের মতো ডিক্লেয়ার করতে পারি। এখানে আরো কিছু অ্যাড করছে, যে আরো কিছু অ্যাড করছে ওগুলো যদি আমরা দেখে একটু, আমি বোঝার স্বার্থে বলতেছি, এগুলা আরো কিছু লিখছে যে ওগুলা, যেমন ধরেন যদি কোন একটা অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা অ্যাড করতে চাই, হ্যাঁ, এটা শুধু মানে সলিড ব্যাকগ্রাউন্ড কালার, যদি একটা অ্যাঙ্কর ট্যাগের যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান, যদি একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান, তখন add.bg প্রাইমারি হোভার, add.bg প্রাইমারি ফোকাস, ফোকাস মানে প্রথম অবস্থায় দেখতে কেমন হয়, বাটন, যদি বাটনে করতে চান তাহলে বাটন। সো এগুলো সব একসাথে লিখে দিচ্ছে ওরা, যদি আপনার দরকার হয় তাহলে আপনি লিখবেন, ওদের মতো লিখতে পারেন অথবা আপনার মতো লিখতে পারেন, বাটন ক্লাস ডিক্লেয়ার করে সো ওভাবেও লিখতে পারেন, অথবা এদের মতো লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমরা সবসময় যে একদম সবগুলো ওদের মতোই করে লিখি ওরকম না, আমরা আগে যে প্যাটার্নে একটা বাটন নিয়েছি ওই বাটনের মধ্যে সিএসএস ক্লাস প্রপার্টি, সিএসএস প্রপার্টিগুলো সব একসাথে লিখে দিতাম, ওইভাবেও করে ফেলি। মূলত bootstrap.css থেকে আমরা ওদের রেসপন্সিভের ব্যাপারটাকে খুব বেশি ইউজ করে থাকি, অন্যান্য জিনিসগুলো আমাদের প্রয়োজন মতো ইউজ করে, এমন না যে ওরা বিজি প্রাইমারি এখানে অনেকগুলো কালার কোড দিয়ে রাখছে ওগুলো ইউজ করে যে আমরা সাইট ডিজাইন করব, ওরকম না। তখন আমরা আগে যেভাবে করতাম, যে কীরকম আগে ধরেন আগে কিভাবে করতাম, আমি আরেকটা ফরম্যাট আরেকটা ধরেন H1 নিচ্ছি, কথার কথা H1 নিয়ে ধরেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, ধরেন এটা আমি আগের নিয়মে করব, কীরকম এটার জন্য আমি একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখলাম, হ্যাঁ, অথবা এটা যে ক্লাসের এগেনস্টে আছে সো ওই ক্লাসটাকে ধরলাম, ধরুন এটা একটা ডিবের এগেনস্টে থাকবে না, তখন ডিবের এগেনস্টে ওই ডিবের তো একটা ক্লাস, নিজস্ব ক্লাস হইতে বা আপনি অ্যাড করতে পারেন, করলে ওইটার মাধ্যমে রাখলাম, অথবা আমি এমনিতে রাখতেছি, ধরেন এটা ক্লাস নেম দিচ্ছি XYZ, কথার কথা। সো এখানে আমরা আগে যেভাবে লিখতাম XYZ দিয়ে সবগুলো একসাথে লিখে দিতাম, টেক্সট অ্যালাইন, সেন্টার, হ্যাঁ, কালার, অলিভ, হ্যাঁ, ফন্ট সাইজ 30-20 পিক্সেল, এভাবে লিখে দিতাম, এভাবেও লিখে দিতে পারি, হ্যাঁ, যদি আমরা বুটস্ট্র্যাপের কি ক্লাসগুলোকে ইউজ না করি,
বুটস্ট্র্যাপের মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমাদের রেসপন্সিভের জন্য, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আপনি ইউজ করে না থাকেন তাহলে এভাবে লিখতে পারেন, অথবা আমরা কি এভাবেও লিখতে পারি, এভাবে সবগুলো এক জায়গায় লিখে দিতে পারি, অথবা আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। ধরেন আপনি সেন্টার করবেন এটাকে, তাহলে কি ইউজ করবেন, টেক্সট অ্যালাইন টেক্সট সেন্টার। হ্যাঁ, আপনি ধরেন এটার কালার ইউজ করবেন, কি কালার, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ধরেন ব্ল্যাক। যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনি ধরেন কালার ফন্ট কালার হবে যে আপনার কি হোয়াইট, তাহলে আপনার লিখতে হবে যে কি টেক্সট হোয়াইট, যেহেতু হোয়াইট কালার। হ্যাঁ, সো এভাবেও লিখতে পারেন। সো এই কোডগুলো তো, এই সিএসএসগুলো তো আপনার এখানে লেখা আছে, বুটস্ট্র্যাপে লেখা আছে বিজি ব্ল্যাক নামে। আপনি এখানে ঠিক সেম একটা সিএসএস কোড লিখে রাখছেন, ক্লাস ডিক্লেয়ার করে রাখছেন যেটা ইউজ করার জন্য। এভাবে আপনি কাজটা করতে পারেন, দুইটা প্যাটার্নে আপনি কাজটা করতে পারেন। দেখছেন, ওয়েব ডিজাইনিং, এখানে শুধু আপনি ক্লাস ইউজ করে করে কাজ করতে পারবেন, চিন্তা করে করে কোন ক্লাসটা কিসের জন্য। এটাকে আমি করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, ধরেন যে ইটালিক করতে চাচ্ছি, অথবা হ্যাঁ ধরেন ইটালিক করতে চাচ্ছি, তাহলে ফন্ট ইটালিক ইউজ করবো। সো আমি যেটা চিন্তা করতেছি ওই ক্লাসটা ইউজ করা জাস্ট। হ্যাঁ, এভাবে আমরা কাজ করতে পারি, বাট আগের প্যাটার্নও আমরা কাজ লিখে দিতে পারি, দুইটাভাবে করতে পারি, সমস্যা নাই। কিন্তু এভাবে করলে একদম সবগুলা বুটস্ট্র্যাপ ফরম্যাটে হবে, আর আগের যে ফরম্যাটটা আছে ওইটাতেও করলে দেখা যাচ্ছে যে একটু বুটস্ট্র্যাপটাকে ব্রেক করা হবে আর কি। কিন্তু এখন আপনাদের কথা হচ্ছে যে কখন, এখন আপনারা চিন্তা করতে পারেন কখন কোনটা করবেন, তাই না? যখন যেটা সুবিধা হয়। ধরেন দেখা যাচ্ছে যে আপনি যদি নিজে ক্লাস একটা ডিক্লেয়ার করে যদি কাজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হচ্ছে। বুটস্ট্র্যাপে আপনি ধরেন কোনো একটা ক্লাসের জন্য আবার এক্সট্রা ক্লাস ডিক্লেয়ার করতে হচ্ছে নিজে, তখন নিজে ক্লাস ডিক্লেয়ার করলে সিএসএস প্রপার্টি ইউজ করলে সুবিধা হবে, তখন ওইটা ইউজ করবেন যখন আপনার এটা সুবিধা হবে। আপনার এটা তখনই সুবিধা হবে যখন আপনি সবগুলা ক্লাস সম্পর্কে জানবেন, তখন আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। সো তখন এটা ইউজ করে দিবেন। এগুলো ছিল সবগুলা কালার নিয়ে কথাবার্তা। এবার হচ্ছে টেবল নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, আমাদের নর্মালি যে যদি টেবল ক্রিয়েট করে, আমরা যদি নর্মাল একটা টেবল ক্রিয়েট করি সেক্ষেত্রে কি হবে, আমি আর একটা সেকশন নিচ্ছি। ডিপ ক্লাস, আমি যে ফরম্যাটে লিখতেছি ওই ফরম্যাটে কিন্তু লিখতে হয়। আপনারা ডিপ ক্লাস রো না দিয়ে যদি কাজ করেন তাহলে অনেক জায়গায় সমস্যা পড়বে। MD12, এবার এটার ভিতর লিখব, আমরা একটা টেবল নিব, টেবলের ভিতর কি থাকবে, প্রথমে টিএইচ থাকবে, টিআর এর ভিতর টিএইচ, ধরেন নেম মানে টেবল হেডিং টিএইচ, ফোন নাম্বার টিএইচ, ইমেল। ওকে, এরপর আরেকটা টিআর নিচ্ছি, টিআর টিডি, টিডি টিডি আবার টিআর নিচ্ছে, টিআর এর ভিতরে হচ্ছে টিডি, হুসাইন নাকি হুসাইন, ওকে একটা টিডি নিচ্ছে, এখানে ধরেন 0919212
টিডি নিচ্ছে, এটা তো হচ্ছে ইমেল gmail.com। ওকে, সো আমাদের নর্মালি ট্যাবলটা কীরকম আসে ওইটা দেখে নিই, তারপর আমরা এখানে বুটস্ট্র্যাপের ব্যাপার স্যাপার এভাবে আসে। ওকে ফাইন। এখন যদি আমাদের বুটস্ট্র্যাপে কি কি কালার আছে, যদি আমরা বুটস্ট্র্যাপ যদি ট্যাবল ইউজ করতে চাই, যদি আমরা ট্যাবল ক্লাস ইউজ করি, তাহলে আমাদের কি আসে, যে আমরা তো জাস্ট নর্মালি HTML এ যেভাবে লিখতাম ওভাবে লিখছি। ধরেন এখানে আমরা কি ইউজ করব, ট্যাবল ক্লাস। ওকে, সো ট্যাবল ক্লাস যখন ইউজ করব তখন আসলে আমাদের দেখতে কীরকম হবে, এই যে ট্যাবল চলে আসছে, তাই না? একদম মানে যদি শুধুমাত্র আমরা কি ইউজ করছি, ট্যাবল ক্লাসটা। প্রথমে কোনো নর্মাল আমরা যখন HTML এ কাজ করতাম ওইভাবে দেখাইছি, যখনই ট্যাবল ক্লাস ইউজ করছি তখন আমাদের টোটাল ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখন আপনার একটু দেখে আসতে হবে আসলে ওরা ট্যাবল ক্লাসে কি ইউজ করছে। হ্যাঁ, তাহলে আমাদের ওদের CSS কোডগুলো সম্পর্কে খুব ভালো ধারণা চলে আসবে। আমরা ডিরেক্টলি ট্যাবল ক্লাসটাতে চলে যাই ওদের। এই যে এখানে ট্যাবলে কি বলতে, উইথ 100% ম্যাক্সিমাম উইথ মার্জিন বটন 1 rem ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, এবং ট্যাবল THTDর জন্য ওরা কোড লিখে রাখছে। তারপর ট্যাবল হেড, এখানে TRTDতে টি হেড ইউজ করে আর এটাতে টি বডি ইউজ করে থাকে ইয়ার ক্ষেত্রে। আমরা আগে লিখতাম যে TR এর আগে টি হেড ইউজ করে। তারপর যেগুলো বডি মানে যেখানে ভ্যালু ইউজ করি সেখানে টি হেড বডি ইউজ করে থাকে। আমি যদি এটা দেখাই, এই যে টি হেড মানে হেডিং আর টি বডি মানে আপনার হচ্ছে যে বডিতে যেগুলো লেখা থাকে। সো আমরা আগে ডিরেক্টলি লিখে ফেলতাম, যখন আমরা CSS বা ইয়াতে আসি তখন এভাবে লিখি টি হেড, এটার ভিতর হেডিংগুলো দিয়ে দিই, হেডিং রিলেটেড যেগুলো আছে এগুলো আমরা আগেও লিখতে পারতাম, বাট তখন আমরা দেখাই নাই নতুন অবস্থায়, সেই জন্য ব্যাপারগুলো কঠিন হয়ে যাবে। সেজন্য টি বডি ট্যাগের ভিতরে বডি এলিমেন্টগুলো, বডি বলতে যে ভ্যালুগুলো আছে ওগুলা, মানে এটা তো আপনার হেডিংয়ের পরে হচ্ছে যে আপনি ইউজারদের ডাটা ইনপুট দিবেন, অবশ্যই ভ্যালু বা ডাটা ইনফরমেশন আপনি দিবেন। সো সেগুলো বডির ভেতর রাখবেন। এই ফরম্যাটে আমরা আসলে বুটস্ট্র্যাপে করে থাকি, এমনি তো পরবর্তীতে করে থাকি। আমি প্রথম দিন দেখাই নাই, কারণ তখন ট্যাবল বুঝতে কষ্ট হয়ে যাবে, তখন টি বডি এতগুলো কোড একসাথে লিখলে টাফ হয়ে যায়, সেজন্য এই জিনিসটা আমরা স্কিপ করে গেছিলাম। সো টি বডি বা TH এখানে টোটাল কোড লিখে দেওয়া আছে ওদের। এছাড়াও এখানে আরও অনেকগুলা বুটস্ট্র্যাপের কোড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যে ট্যাবল স্ট্রিপ বলতে দেখেন, ট্যাবল স্ট্রিপ যখন বলতেছে তখন হচ্ছে যে এটা হচ্ছে যে শুধুমাত্র নিচে আন্ডারলাইন, আর এটা হচ্ছে যে ট্যাবল স্ট্রিপ যখন বলতেছি তখন একটার ইভেন নাম্বার বা অড নাম্বারে কি হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা ট্যাবল স্ট্রিপটা ইউজ করি আমাদের এই জায়গায় ট্যাবলের পরে ট্যাবল, তারপর ট্যাবল স্ট্রিপ যদি ইউজ করি তখন আমাদের এই ডিজাইনটার হুবহু এটার মতো হয়ে যাবে, হুবহু এটার মতো হয়ে যাবে। যদি আমরা একটু করে চেক করি, এই যে দেখেন, হ্যাঁ, যদি এখানে আরও একটা ডাটা নেই তাহলে বুঝতে পারবো, আরও ভালো বুঝতে পারবো। আরও কয়েকটা ডাটা নেই, এলাম, এই যে দেখেন, হ্যাঁ, এক একটার কালার এক এক ধরনের হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে যদি যাই ট্যাবল স্ট্রিপ যেটা, এটার আপনার যদি CSSটা আমরা একটু করে দেখে আসি, যে আবার ট্যাবল স্ট্রিপটা ওরা কি লিখছে। এই যে এখানে ট্যাবল স্ট্রিপ টি বডি TR nth অফ টাইপ, মানে nতম চাইল্ড বা nতম অড নাম্বার যেগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ করে দিছে, সো
এই অ্যানতমর ব্যাপারটা আমি কিন্তু একটা জায়গায় প্রথমে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, যা যে কোনো একটা গ্রুপকে দেখাইছে, হয়তো বা 2 নাম্বার গ্রুপকে দেখাইতে পারে, সরি 1 নাম্বার নাকি 2 নাম্বার গ্রুপকে দেখাইছিলাম আপনাদের সোডো এলিমেন্ট বা সোডো ক্লাসগুলোর ক্ষেত্রে অ্যানতম চাইল্ড। হ্যাঁ, সো ওইগুলো আসলে এখানে কাজ করছে। স্যার আমাদেরকে দেখাইছিলেন। হ্যাঁ, অ্যান অফ টাইপ, হ্যাঁ কি ধরনের অড নাম্বারগুলাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যদি আপনি ইভেন দেন তাহলে ইভেনের কালারগুলো চেঞ্জ হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে। এখানে জিনিসগুলো হচ্ছে একটু বুঝতে হয় যে আসলে কি লিখছে। হ্যাঁ, এটা বুঝতে পারলে আরও ভালো হয় আর কি, আপনি এটাকে এডিট করতে পারবেন কখনো যদি আপনার দরকার হয়। হ্যাঁ, তো কখনো যদি দরকার হয় তখন আপনি এডিট করতে পারবেন। এখানে দেখেন টি বডি কেন লিখছে, এখানে টি বডি বলতে বোঝাচ্ছে যে এই যে বডির ভিতরের গুলা চেঞ্জ হচ্ছে, হেডিং এর কোনো স্ট্রিপ্ট হবে না, হেডিং এ কিছুই চেঞ্জ হবে না, কিন্তু এখান থেকে যেগুলো অড নাম্বার পাবে সেগুলোর কালার চেঞ্জ করে দিচ্ছে। ধরেন এখানে আমি জাস্ট একটু বোঝার সাথে এখানে একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, আমি রেড করে দিচ্ছি। সো অড নাম্বারগুলো যেগুলো আছে এখানে এইগুলা রেড কালার হয়ে যাবে। ও আচ্ছা, আমরা তো এটা ইউজ করতেছি না মনে হয়। আচ্ছা, এটাই তো ইউজ করতেছি, তাহলে একটু দেখি। টেবল স্ট্রিপ্ট তাই, আচ্ছা স্টেপটা তো আমরা চেঞ্জ করব না, আমরা style.css এ চেঞ্জ করব না স্যার? না, আমরা এখানে চেঞ্জ করব না, এখানে তো চেঞ্জ করব না, এমনিতে দেখতেছিলাম, এখানে চেঞ্জ করব না। টেবল স্ট্রিপ্ট আছে জাস্ট একটা জায়গায় এটা। সো টাইপ অফ অড নাম্বার টেবল স্ট্রিপ্ট, আচ্ছা টেবল স্ট্রিপ্ট এই যে এখানে টেবল স্ট্রিপ্টের ব্যাকগ্রাউন্ড কালার এটা। হ্যাঁ, সো এটাকে আমরা যদি চেঞ্জ করে এমনিতে জাস্ট একটু দেখার জন্য, এটা আমরা এখান থেকে চেঞ্জ করব না, জাস্ট দেখার জন্য। টেবল স্ট্রিপ্টের যদি আপনি চেঞ্জ করতে যান, এই যে দেখেন রেড কালার, ধরেন আপনার কালারটা চেঞ্জ করা দরকার, যে এখানে যে কালারটা আছে ওইটা আপনি রাখবেন না, তখন আপনি টেবল স্ট্রিপ্টে যান, যাওয়ার পর এখান থেকে টোটাল ব্যাপারটাকে আপনি কপি করে নেন। এবং এটা যখন মাউস পয়েন্টার টোটাল ব্যাপারটাকে আপনি কপি করে নেন, কপি করে নেওয়ার পর আমি একটু করে চেক করি। হ্যাঁ, টোটাল ব্যাপারটা আপনি কপি করে নেন, যদি স্ট্রিপ্ট করতে চান দেন এখানে পেস্ট করে দেন এবং এখানকার কালারটা চেঞ্জ করে দেন, RGB কালার কোড দেন অথবা নর্মাল কালার কোড দেন, যাই দেন আপনার ইচ্ছা। ধরেন যে আপনি অবশ্যই RGB কালার কোড ইউজ করা বেটার হবে, কারণ হচ্ছে আপনার অপাসিটি কমাইতে বাড়াইতে হবে। সো ধরেন এই কালারটা ইউজ করতেছি, 0.5 এই কালারের। সো দেখেন স্যার এখানে তো ইম্পর্টেন্ট ইউজ করতে হবে না স্যার? হ্যাঁ, না ইম্পর্টেন্ট ইউজ করতে পারেন, ইম্পর্টেন্ট ইউজ করতে পারেন। 0.05 একে কালারটা কি আসতেছে বুঝতেছে না, এই যে আসছে। হ্যাঁ, সো RGB কালার কোড ইউজ করতে পারবেন। সো এখানে ইম্পর্টেন্ট লিখতে পারেন, তখন ইম্পর্টেন্ট শুধু এখানে যদি আরও ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতাম তখন ইম্পর্টেন্ট লিখে দিলে, অথবা আর টেবল স্ট্রিপ্ট যখন ইউজ করব তখন ইম্পর্টেন্ট আপনি লিখে দিতে পারেন, সমস্যা নাই। সো ওরা যেহেতু লিখে নেয় সেজন্য আমি ইউজ করে দেখাই না এটা। সো আপনি চাইলে লিখতে পারেন, আর সমস্যার কোনো কিছুই নেই। সো এটা হচ্ছে টেবল স্ট্রিপ্ট করতে চাইলে। এবং টেবল বর্ডার, চারিদিকে যদি বর্ডার ইউজ করতে চান তাহলে কি ইউজ করতে হবে, টেবল বর্ডার নামে যে ক্লাসটা ওটা ইউজ করতে হবে। সো টেবল বর্ডার ক্লাসে চলে আসেন, ক্লাসটা অ্যাড করে দিবেন, দেখবেন যে আপনার চারিদিকে বর্ডার হয়ে গেল, এটার চারিদিকে আপনি বর্ডার পেয়ে যাবেন, এই যে বর্ডার পেয়ে গেছেন। স্ট্রিপ্টও হচ্ছে বর্ডারও করবেন, সব কিছু করতে পারবেন। এবার যদি আসেন আরও বর্ডারের পরে হচ্ছে হোভার, আপনি যদি হোভার করতে চান মাউস পয়েন্টার নিয়ে গেলে হোভার হবে, এই ধরনের যদি হোভার করতে চান টেবলের মধ্যে, সো এই ক্লাসটা নেবেন, দেন হচ্ছে টেবল হোভার আপনি অ্যাড করে দিলেন। টেবল হোভার অ্যাড করে দেওয়ার পরে আপনার এখানে হোভার অ্যাড হয়ে যাবে। এখন এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে হোভার অ্যাড হবে, এই যে হোভার অ্যাড হচ্ছে দেখছেন।
এটা তো আমাদের সরি হেডিং, এটাতে চেঞ্জ হবে না। এই যে দেখেন মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছে হোভার হচ্ছে, সো হোভারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে যে যদি ডার্ক রাখতে চান, আপনার টোটাল ট্যাবলটাকে ডার্ক করে ফেলতে চাচ্ছেন, তখন ডার্ক ইউজ করবেন, ট্যাবল ডার্ক। এই যে টোটালটাই ডার্ক হয়ে গেল। হ্যাঁ, ট্যাবল ডার্ক যখন ইউজ করতেছি তখন দেখেন এটা ডার্ক হয়ে গেল এবং ফন্টগুলা কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। সো এই ধরনের সিএসএস ওরা লিখছে, দেখবেন ট্যাবল ডার্ক যখন বলতেছি, ট্যাবল ডার্ক টিএইচ এবং টিডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলছে। তারপর হচ্ছে যে হোভার হচ্ছে, আর কোথায় কোথায় লিখছে আমরা যদি একটু করে চেক করে, এই যে দেখেন ট্যাবল ডার্কের কালার হোয়াইট করে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কি দিচ্ছে, ব্ল্যাক করে দিচ্ছে, দেখছেন। এরপর হচ্ছে এই যে টিএইচ টিডি এগুলার ভেতরকার কালারগুলাকে চেঞ্জ করছে। হ্যাঁ, সো যখনই ডার্ক ইউজ করতেছে তখন অটোমেটিকলি কি আমাদের টোটাল ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ক্লাস যখন ইউজ করতেছে। এগুলো আমরা ইউজ করে ফেলছি, ট্যাবল ডার্ক ট্যাবল স্ট্রিপ ইউজ করছি। তারপর ট্যাবল ডার্ক হোভার যদি ইউজ করি, ট্যাবল হোভারই অবশ্যই ইউজ করছি। যদি বর্ডারলেস যদি আমাদের কোনো কিছু ইউজ করতে হয় বর্ডারলেস, সো তখন আমরা কি করতে পারি, বর্ডারলেস, বর্ডার ইউজ করছি তো, সো বর্ডারলেস ইউজ করে দিলে তাইলে কোনো বর্ডার থাকবে না আর কি, টোটালি কোনো বর্ডার থাকবে না, এভাবে ব্ল্যাঙ্ক থাকবে বর্ডারলেস ইউজ করলে। আরেকটা হচ্ছে যে কন্টেক্সচুয়াল ক্লাস। কন্টেক্সচুয়াল ক্লাস বলতে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কালার ইউজ করা। তা এখন কীরকম হচ্ছে আমি এখান থেকে দেখা দিচ্ছি, কারণ এই ধরনের আমরা করি না, সেজন্য এটা তো ইম্পর্টেন্স ব্যাপার সেপার না। যে দেখেন প্রত্যেকটা টিআরের ভিতরে ট্যাবল প্রাইমারি, ট্যাবল সাকসেস, ট্যাবল ডেঞ্জার, ট্যাবল ইনফো, প্রত্যেকটা সিএসএস এর ভেতরে কি দিচ্ছে, ট্যাবলের কালারগুলো দিয়ে দিচ্ছে। ট্যাবল প্রাইমারিতে যদি যান প্রাইমারি কালার পাবেন, ট্যাবল সাকসেসে যদি যান সাকসেসগুলো পাবেন। এই যে এখানে দেওয়া আছে যে কালারের ট্যাবল প্রাইমারি ব্লু ইন্ডিকেটেড অন ইম্পর্ট্যান্ট অ্যাকশন, ট্যাবল সাকসেস, ট্যাবল ডেঞ্জার্স লাইট গ্রে, এগুলো হচ্ছে ট্যাবলের কালার কোড, কালার সিএসএস। সো এগুলো ইউজ করে আপনি এক একটাতে এক এক ধরনের কালার ইউজ করতে পারেন, যেভাবে এখানে ওরা ইউজ করছে। এই যে দেখেন প্রত্যেকটা টিআরের ভিতরে ট্যাবল প্রাইমারি, ট্যাবল সাকসেস, ট্যাবল ডেঞ্জার, ট্যাবল ইনফো, ট্যাবল সেকেন্ডারি, লাইট, সবগুলা কালার ইউজ করছে। এটা যেহেতু প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার, ইনফো এগুলো সবগুলাই কি কালার কোড। হ্যাঁ, এগুলো সবগুলাই কালার কোড। যখন টেক্সটের ক্ষেত্রে যায় তখন টেক্সট প্রাইমারি হয়, টেক্সট সাকসেস হয়, টেক্সট ডেঞ্জার্স হয়। যখন আপনার ট্যাবলের ক্ষেত্রে যায় তখন ট্যাবল প্রাইমারি, ট্যাবল সাকসেস এই ধরনের হয়। হ্যাঁ, আর যখন ব্যাকগ্রাউন্ডে লাগে তখন বিজি ইউজ করা হয় সামনে, এভাবে ক্লাসগুলো ডিক্লেয়ার করা হয়েছে। সো টিএইচ ডার্ক, ফার্স্ট নেম, এটাকে মানে উপরের হেডিংটাকে যদি আপনারা ডার্ক করতে চান, আমি যদি আমার উপরের এই হেডিংটাকে কই গেল, এই হেডিংটা অবশ্যই ডার্ক আছে, আমি যেহেতু ডার্ক ইউজ করছি। যদি স্পেসিফিকভাবে আপনি ডার্ক ইউজ করতে চান তখন আপনার যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ট্যাবল ডার্ক, হুবহু ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আবার ইউজ করতে পারেন যে ট্যাবল লাইট, তাইলে লাইট কালার হবে। সো যেটা আপনি ইউজ করবেন হেডিংয়ের ক্ষেত্রে টিএইচ এর মধ্যে সেটা ইউজ করা হবে। স্মল ট্যাবল, যদি ট্যাবলকে আপনি ছোটোভাবে দেখতে চান তখন ট্যাবল স্মল, আর যদি রেসপন্সিভ করতে চান, ট্যাবলটা যদি রেসপন্সিভ করতে চান তখন ট্যাবল রেসপন্সিভ। এই ট্যাবল রেসপন্সিভটা বুঝবেন কিভাবে, আপনার অনেকগুলো ডাটা থাকতে হবে। হ্যাঁ, আমার ট্যাবলটা তো ছোটো বলতে পাশে তো আমার মাত্র 3টা ডাটা, এখানে যদি হিউজ পরিমাণ ডাটা থাকে মানে কলাম, হ্যাঁ, যে কলামগুলো আপনার যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিন পার করে চলে যাচ্ছে, এরকম যদি হয় তখন হচ্ছে যে অটোমেটিকলি রেসপন্সিভ লিখলে অটোমেটিকলি কি একটা ডিপের ভিতর যখন আপনি রেসপন্সিভ ট্যাবল রেসপন্সিভ লিখবেন তখন অটোমেটিকলি এখানে কি আসবে, স্ক্রল বার চলে আসবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে একটা ডিপ ক্লাস নিল, একটা ডিপ নিচ্ছে এবং একটা ট্যাবল নিচ্ছে। হ্যাঁ, এই ট্যাবলে এমন ডাটা আছে যেটা হচ্ছে যে আপনার টোটাল স্ক্রিনকে কি করে ফেলতেছে, টোটাল স্ক্রিনের চেয়ে বাইরে চলে যাচ্ছে। তখন আপনি ওই ক্লাসের ভিতর
ওই ডিবের ভিতর ইউজ করবেন যে কি টেবল রেসপন্সিভ, ওই ডিবের ভিতর ইউজ করবেন কি টেবল রেসপন্সিভ। ক্লিয়ার? জি ভাইয়া। বাকিরা হ্যাঁ স্যার ক্লিয়ার। এখানে আহামরি আর যদি স্যার অনেক যদি ডাটা না হয় তাহলে কি আর টেবল রেসপন্সিভ লেখা লাগবে? না না, তখন আর দরকার হ্যাঁ, তখন আপনি লিখতে পারেন। হ্যাঁ, যদি কখন লিখতে হবে, ধরেন আপনার এই ডাটাগুলো ফিক্সড, জানেন যে টেবলের মধ্যে এই 3টা কলাম ফিক্সড, অবশ্যই কলামগুলো ফিক্সড থাকে। তো কলাম যদি বাড়তে থাকে, ডাটা বাড়লেও সমস্যা নাই, এই 3টা কলামের ভিতর যতই ডাটা বাড়ুক না কেন, আপনি নিচের দিকে তো বাড়তে আছে হাইট, উইথের যখন ফ্যাক্ট হবে, উইথ হ্যাঁ কলাম যদি বেশি হয় তখন আপনার কি এটা মানে আপনার যে স্ক্রিনটা ছাড়াই চলে যাবে, মানে স্ক্রিনের বাইরে চলে যাবে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, রেসপন্সিভ করার জন্য একটা ডিপ দিবেন, ওই ডিপের ভেতর লিখবেন যে টেবল রেসপন্সিভ, তখন এইভাবে রেসপন্সিভ হয়ে যায়। আপনারা জাস্ট এখানকার কোডটা কপি করে আপনার ব্রাউজারে দিবেন। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কোডটা দিবেন বলতে কি কোড, টিআর টেবল থেকে কোডটা কপি করবেন, এগুলো আপনি নিজে লিখবেন, টেবল থেকে এই ডাটাগুলোকে কপি করবেন, সব কিছু কপি করতে যাবেন না, এই ডাটাগুলোকে কপি করবেন, যে টেবল থেকে শুরু করে নিচের দিকেরগুলো কপি করবেন, আর ডিপ এগুলো নিজে লিখবেন, অথবা টিএসটি হেড থেকে কপি করবেন, কারণ আপনার এই ডাটাগুলো লিখতে অনেক সময়ের প্রয়োজন আছে, সেজন্য আসলে তখন আপনি বুঝতে পারবেন যে টেবল রেসপন্সিভ লেখাটা ছাড়া আপনি একবার দেখবেন, জানেন এখানে টেবল রেসপন্সিভ না লিখলে কীরকম হচ্ছে দেখে নেবেন। হ্যাঁ, টেবল রেসপন্সিভ না লিখলে কীরকম হচ্ছে দেখেন, নিচে স্ক্রল বার চলে আসছে, নিচে স্ক্রল বার চলে আসে মানে টোটাল ওয়েবসাইটটার মধ্যে স্ক্রল বার চলে আসছে, এটা রেসপন্সিভ হয় না। আর যখন রেসপন্সিভ লিখবেন তখন শুধু যে বক্সটা আছে ওই বক্সের ভিতরে স্ক্রল বার আসবে, ওয়েবসাইটে স্ক্রল বার না। কি বলে, এই ওয়েবসাইট ধরেন এটাতে স্ক্রল বার আসবে না, টোটাল জাস্ট এই ডিপটাতে স্ক্রল বার নিয়ে আসতে হবে, তখন আপনাকে লিখতে হবে ডিপ ক্লাস টেবল রেসপন্সিভ। যদি রেসপন্সিভের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কী ধরনের রেসপন্সিভ হবে, আপনি এমডি বা এসএল ইউজ করতে পারেন টেবল রেসপন্সিভ। এখন যদি আমরা এই টেবলটাকে যদি ইয়াতে দেখি, আচ্ছা একটু করে চেক করে নিই, এই টেবলটা আমরা মোবাইল ভিউতে দেখি কীরকম হচ্ছে। দেখেন এখানে টোটাল ইয়াতে রেসপন্সিভ, এটা রেসপন্সিভ হয়নি, তাই না? আমরা যদি এটাকে রেসপন্সিভ করতে চাই তাহলে আমরা ইউজ করি টেবল রেসপন্সিভ এসএম ইউজ করি। ও সরি, এখানে এটাকে আমরা একটা ডিবের ভিতর নিচ্ছি, টোটালটাকে কন্টেনারের ভিতর আছে তো, এই রোটাকে আমরা একটা ডিবের ভিতরে, এর রেসপন্সিভ অবশ্যই করতে হবে, কারণ অন্য ভিউতে গেলে তো এটা সমস্যা হবে। আমার এই ভিউতে যদি না হোক তাহলে আমি একটা ডিপ ক্লাস লিখছি টেবল রেসপন্সিভ। হ্যাঁ, এটা এখানে দেখা যেতে পারে, এই ভিউতে না হোক অন্য ভিউতে, তো অন্য স্ক্রিনে তো আমাদের সমস্যা হতে পারে, তাই না? টেবল রেসপন্সিভ করলাম, এই যে দেখেন এখানে স্ক্রল বার চলে আসছে, তাই না? স্ক্রল বার চলে আসছে। আমি যদি ইনস্পেক্ট করি, এই যে দেখেন এখানে স্ক্রল বার আসছে, কিন্তু আমার ওয়েবসাইটে কোনো স্ক্রলিং হয় না। ওয়েবসাইটে স্ক্রলিং হয়েছে? হয় নাই, তাই না? কোথায় আসছে? শুধুমাত্র টেবলে স্ক্রল বার আসছে, টেবলটা স্ক্রলিং হচ্ছে, এই যে টেবলটা স্ক্রলিং হচ্ছে, কিন্তু আমার ওয়েবসাইটে স্ক্রলিং হচ্ছে টোটাল ওয়েবসাইটটা না। এখন আপনার তো ইয়াতে ভিউতে দরকার নাই, ট্যাব ভিউতে দরকার আছে, সরি ডেস্কটপ ভিউতে স্ক্রল দরকার আছে, দরকার নাই, কিন্তু তখন আপনি এখানে কি লিখবেন, টেবল রেসপন্সিভ ধরেন এমডি, হ্যাঁ, অথবা এসএম। এমডি লেখেন, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে চলে গেছে। মিডিয়াম যেগুলো 768-র নিচে যে ডিভাইসগুলো থাকবে ওগুলাতে কি করবে, স্ক্রল কাজ করবে। এই যে দেখেন এটাতে স্ক্রল কাজ করবে, এটাতে দরকার হচ্ছে না, এটা 700। আমি মোবাইল ডিভাইসে যাই, এই যে এটাতে স্ক্রল বার কাজ করতেছে। যেখানে স্ক্রল বার দরকার সেখানে আপনি কাজে লাগাবেন, তার জন্য আপনি রেসপন্সিভ কোন জায়গায় করবেন, এটাতে রেসপন্সিভ করার দরকার নাই, কারণ এখানে স্ক্রল বার দরকার ছিল না। যদি অটোমেটিকলি আপনি যদি টেবল রেসপন্সিভ দেন সবগুলাতে কি স্ক্রল বার চলে আসবে।
কিন্তু আপনার এই জায়গাতে স্ক্রল বার আনার দরকার না, এটা দেখতে খারাপ দেখাচ্ছে। সো আপনার যে জায়গায় সমস্যা হবে সেই জায়গায় স্ক্রল বার আনবেন। সো আপনার সমস্যা কি, ট্যাব ভিউতে গেলে সমস্যা হবে অথবা মোবাইল ভিউতে গেলে সমস্যা হবে, তখন আপনি এখানে ট্যাবল রেসপন্সিভ এমডি লিখবেন। তাহলে মোবাইল ভিউর নিচে ডেস্কটপ ভিউর মানে 768 স্ক্রিনের এমডি উপরে যেগুলো থাকবে বা এর নিচে যেগুলো থাকবে সেগুলোর জন্য কি করবে, এটার ক্ষেত্রে স্ক্রল বার চলে আসবে। অথবা যদি আপনি এসএম লিখেন, শুধুমাত্র এসএম এটাতে কাজ করবে, এই স্ক্রিনে কাজ করবে। ট্যাবে যাই, মোবাইল স্ক্রিনে আসছে, এই যে দেখেন মোবাইল স্ক্রিনে কাজ করতেছে। ট্যাবে যাই, ট্যাব স্ক্রিনে স্ক্রল বারের দরকার হচ্ছে না, যদি দরকার হইতো চলে আসতো। সো এভাবে আপনারা রেসপন্সিভটা করতে হবে। শুধুমাত্র যে ট্যাব স্ক্রিন দেখে বা ডেস্কটপ স্ক্রিনটা দেখে আমরা বলে ফেলতে পারি রেসপন্সিভ দিব কি দিব না। অবশ্যই আমাকে রেসপন্সিভ দিতে হবে। যদি রেসপন্সিভ না দিই, এত বড় বিশাল একটা ট্যাবল সেটা মোবাইল ভিউতে গেলে অবশ্যই তো ঝামেলা করবে, আপনার ফুললি রেসপন্সিভ হবে না। সেই জন্য অবশ্যই আপনাকে ট্যাবল রেসপন্সিভটা ইউজ করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা বলেন। কিছু বলবেন? না স্যার, কেউ কোশ্চেন করে নাই তো। ওকে, এবার ইমেজ নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ ইমেজ ফোল্ডারের ভিতর, ইমেজ ফোল্ডারের ভিতর 1.png নর্মালি আমরা দেখি কিরকম আসতেছে। ইমেজটা এতটুকু আসতেছে, এত ফাইন। তাহলে ইমেজের যে সিএসএস গুলো আমরা একটু করে দেখি। যদি আমরা ইমেজটাকে রাউন্ড শেপে করতে চাই, তাহলে আমরা যে ক্লাস ইউজ করব সেটা হচ্ছে রাউন্ড ক্লাস। ইমেজের ক্ষেত্রে যে ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে রাউন্ড ক্লাস। রাউন্ড হইলে আমাদের এই ইমেজটা রাউন্ড শেপে হয়ে যাবে। হ্যাঁ, এই যে রাউন্ড শেপে হয়েছে ইমেজটা, হয়তো বা ইমেজ, আচ্ছা ইমেজটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। ইমেজটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। 8 সমস্যা বললাম না আমার, না তোমার তো আমি ডাক দিলাম। ওকে, আমরা এখন যেটার কাজ করতেছি ইমেজ নিয়ে কাজ করতেছি। যদি আমাদের ইমেজটাকে রাউন্ড শেপ, দেখতেছেন আমার স্ক্রিন? ওকে, আমরা ইমেজকে যদি রাউন্ড শেপে করতে চাই, তখন আমরা ইউজ করব ক্লাস রাউন্ড। হ্যাঁ, সো যদি ক্লাস রাউন্ড ইউজ করার সাথে সাথে দেখেন এটা রাউন্ড শেপ হয়েছে, আমি ক্লাস রাউন্ড ইউজ করছি এখানে। সো এই ইমেজটা কি হইলো, রাউন্ড শেপ হইলো। আমি চাচ্ছি যে আমার ইমেজটাকে সার্কেল শেপ করার জন্য।
হ্যাঁ, এই যে সার্কেল শেপ করার জন্য, তখন আমরা রাউন্ড সার্কেল ইউজ করব। যে ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে রাউন্ড সার্কেল। যদি আমরা সার্কেল শেপ ইউজ করতে চাই, তো রাউন্ড সার্কেল ইউজ করলে তাহলে আমাদের ইমেজটা কি হয়ে যাবে, রাউন্ড সার্কেল হয়ে যাবে। এই যে সার্কেল, আমরা ধরে না অনেক সময় সার্কেল করতে চাই, তখন আমরা বর্ডার রেডিয়াস দিয়ে একটা ইমেজকে সার্কেল টার্কেল অনেক হাবিজাবি করতে হয়। এখানে শুধু আপনি এই ক্লাসটা ইউজ করে দিলে হয়ে যাবে, বাকি কাজগুলো ওরা করে রাখছে। থাম্বনেল আকারে যদি আমরা কোনো ইমেজ দেখতে চাই, থাম্বনেল আকারে একটা বর্ডার থাকবে, এই ধরনের একটা ইমেজ দেখতে চাই, তখন আমাদের ইউজ করতে হবে ইমেজ থাম্বনেল। তো আমাদের ওই টাইপসের ডিজাইনটা হয়ে যাবে। এই যে থাম্বনেল আকারে ডিজাইন হয়ে গেল। এখন আসি, যদি আপনার ইমেজটাকে ইমেজকে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান, তখন আমরা আগে কি কোনো কিছু অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে অনেক সময় আমরা ফ্লোট লেফট ইউজ করছি, তাই না, ফ্লোট রাইট ইউজ করছি। হ্যাঁ, সো সেই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করবেন। এখানে ফ্লোট রাইট ক্লাস তার ভিতরে লেখা আছে শুধুমাত্র ফ্লোট রাইট। হ্যাঁ, আজানটা শেষ হোক, তারপর কথাবার্তা বলব। ওকে, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, যখন আমরা ফ্লোট লেফট এবং একটা ইমেজকে লেফট এবং রাইটে করতে চাই, হ্যাঁ, যদি রাইট এবং লেফটে করতে চাই, আমরা তখন ফ্লোট লেফট ইউজ করতে পারি। ফ্লোট লেফট আমরা একটা সিএসএস প্রপার্টি শিখে আসছি। যদি আমরা এখানে একটু করে দেখি, এই যে ফ্লোট রাইট, ওরা যে ক্লাসটা ডিক্লেয়ার করছে, জাস্ট একটা প্রপার্টি দিয়ে ওরা একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখছে, ফ্লোট লেফট ফ্লোট রাইট। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। সো ফ্লোট রাইট, সো আমাদের ইমেজটাকে রাইট বা লেফট আমরা নিয়ে যেতে পারি যে ক্লাসটা আমরা ইউজ করব সেই ক্লাসটার মাধ্যমে। সো আমরা রাইটে বলতেছি, রাইটে চলে যাচ্ছে, আমরা বলতেছি লেফটে, অবশ্যই লেফটে থাকে যার কারণে বলতে হয় না। রাইটে বললে রাইটে যাবে, লেফটে বললে লেফটে। যদি আমরা সেন্টার করতে চাই, তাহলে এমএক্স অটো, মার্জিন অটো, এমএক্স মিনস হচ্ছে মার্জিন অটো, ডি ব্লক হচ্ছে ডিসপ্লে ব্লক। এই জিনিসগুলো আমরা যদি দেখি, আমরা কোনো কিছুকে যদি সেন্টার করতে চাই, তখন আমরা ইউজ করতে পারি যে ফ্লোট রাইটটা এখন আর ইউজ করতে পারবো না, এটা ক্যান্সেল করে দিই। তো ডি ব্লক মিনস হচ্ছে আমরা কোনো কিছুকে ব্লক এলিমেন্টে যদি রূপান্তর করতে চাই, ধরুন আপনি একটা স্প্যান ট্যাগ নিলেন, ওইটাকে ব্লক করবেন, তখন ইউজ করবেন কি ডি ব্লক। হ্যাঁ, তখন ইউজ করবেন ডি ব্লক। হ্যালো ক্লাসে, তখন আমরা ইউজ করব ডি ব্লক। হ্যাঁ, এরপরে এমএক্স অটো মিনস হচ্ছে মার্জিন অটো। হ্যাঁ, এমএক্স অটো মিনস হচ্ছে মার্জিন অটো। সো স্যার এমএক্স স্যার লেফট টু রাইট হবে না স্যার? এমএক্স অটো যেটা স্যার, হ্যাঁ স্যার এক্স অ্যাক্সিস বরাবর তো স্যার আমরা জানি স্যার লেফট টু রাইট। হ্যাঁ, এমএক্স অটো, মার্জিন অটো, মানে এমএক্স অটো হচ্ছে যে আমি যদি ওদের ক্লাসটা ধরি, মানে মার্জিন অটো আর কি। মার্জিন অটো যখন আমরা ইউজ করি তখন কি হয়, নর্মালি আমরা কি জানি, যখন মার্জিন অটো ইউজ করি তখন আমাদের যে কোনো কিছু কি হয়, সেন্টার হয় না। হ্যাঁ, এই যে এমএক্স অটো যখন ইউজ করব, তখন মার্জিন রাইট অটো ইম্পর্টেন্ট করে দিবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এবং এম ওয়াই যখন হবে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর, আপনি যেটা বলতেছেন ওই রকমই। সো আমি বলতে চাচ্ছি যে এমএক্স অটো দিয়ে এখানে হচ্ছে যে মার্জিন অটো, আমরা মার্জিন অটো যে ইয়াটা শিখছিলাম সিএসএস প্রপার্টি, ওইটা ইউজ করা হয় যে মার্জিন অটো যদি করি। হ্যাঁ, সো আপনি যদি অটো করতে, এবং যদি আপনি রেসপন্সিভ করতে চান, যদি একটা ইমেজকে আপনি যদি রেসপন্সিভ করতে চান, তখন আপনি কি ইউজ করবেন? একটা ইমেজকে যদি আপনি রেসপন্সিভ করতে চান, তখন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে ইমেজ ফ্লুইড নামে যে সিএসএসটা আছে, ওইটা আপনাকে ইউজ করতে হবে, যে ইমেজ ফ্লুইড। সো এই সিএসএসটা ইউজ করলে ইমেজটা কি হবে, ইমেজটা আপনার রেসপন্সিভ হবে। সো আমরা রেসপন্সিভ হবে কি হবে না সেটা একটু চেক করে নিতে পারি আমাদের ডিজাইনে গিয়ে। এই যে দেখেন, হ্যাঁ, আমরা ট্যাবে যাচ্ছি, মোটো G4 যাচ্ছি, দেখেন যে কোনো আমরা যদি এমএক্স ইমেজ ইনফ্লুয়েন্ট ইউজ না করি, তাহলে কীরকম হচ্ছে। না, তখনও রেসপন্সিভ অনেকটা হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা,
তাহলে আমরা একটু ইমেজ ফ্লুইডের ম্যাক্সিমাম উইথ 100% হাইট অটো 100% ইউজ যখন করতেছে, যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইসের আকার ধারণ করতেছে। এই যে ইমেজ ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100% আর হাইট হচ্ছে অটো, যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইসের আকার ধারণ করতেছে। আচ্ছা, এখানে আমরা একটু বড় সড়ো ইমেজ নিলে বুঝতে পারতাম। বড় ইমেজ তো এই জায়গায় নেই। যদি ইমেজ ফ্লুইডটা যখনই ইউজ করবেন, যখন মনে হচ্ছে যে আপনার ইমেজটা সব জায়গায় ঠিকঠাকভাবে রেসপন্সিভ হচ্ছে না, সো তখন আপনি ইমেজ ফ্লুইডটা ইউজ করবেন। আপনার তো 3টা ডিভাইসে চেক করবেন, যদি আমার এটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে তখন আমাদের আসলে করতে হচ্ছে না, কারণ ইমেজের হাইটটা ফুল উইথ জুড়ে থাকতেছে, সরি উইথটা ফুল স্ক্রিন জুড়ে থাকতেছে, আমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে না। যদি করেন তখন আপনি রেসপন্সিভ ইমেজ ইউজ করবেন। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আমি মানে কি বুঝি নাই। এমআরটো নামে একটা ক্লাস দেখলাম, ওইটা কি? ওটা মানে হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। এমআরটো নামে একটা ক্লাস দেখলাম। এমআরটো নামে একটা ক্লাস, রাইট রাইট, এমআর মার্জিন রাইট। আচ্ছা, ওইগুলো আমি একটু পরে দেখাবো। প্যাডিং আর মার্জিন গুলা আমরা একটু পরে দেখবো, সেগুলো এখান থেকে আমরা দেখে নিব। প্যাডিং আর মার্জিন যখন ইউজ করবো এই জায়গা থেকে আমরা দেখে নিব, একটু পরে দেখবো, এত দ্রুত দেখবো না, কারণ ওইগুলাতে একটু মানে বুঝতে একটু সমস্যা হয় অনেকের, যার কারণে আমরা একটু এদিক থেকে দেখার পর আস্তে ধীরে ওইগুলো দেখবো। এটা হচ্ছে যে একটা ক্লাস, জুম বটন একটা ক্লাস। সো এটা যখন ইউজ করবেন তখন হচ্ছে যে মূলত এখানকার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন। এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা তেমন কোনো ইয়া নাই, একটা ক্লাস, জাস্ট ওই ক্লাসটা ইউজ করো। ওই ক্লাসটা যখন ইউজ করবেন আপনার চারিদিক থেকে আপনার একটা প্যাডিং মার্জিন নিয়ে রাখবে, বাট এখানে যেভাবে দেখাচ্ছে ওইভাবে একটা ডিজাইন আপনি পাবেন আর কি। সো এই ক্লাসটা ইউজ করলেন, যদি আপনার কোনো জায়গায় ইউজ করতে হয় তাহলে আপনি করতে পারবেন। ফুল উইথ জুড়ে যদি রাখতে চান তাহলে এটা ফুল উইথ জুড়ে থাকবে। ধরেন যে ফুল উইথ জুড়ে, এই যে ফুল উইথ জুড়ে থাকবে, এখান থেকে সেন্টার থেকে শুরু হবে, যেটা ধরেন ওই যে আমরা 80% দিয়ে একটা কন্টেইনার দিয়ে শুরু করছে, জম বাটন শুরু করলো,
একটা কন্টেনারের ভিতরে রাখলো। এটা একটা নিজস্ব কালার আছে। সো এই কালারটা যেটা আমরা মূলত এরকম করি, সেকশনের একটা কালার দিয়ে দিই, এখানে কন্টেনারের ভিতর লিখে। এই ব্যাপারটাকে আসলে ওরা জম বটন দিয়ে করছে। জম বটনের ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, সো ওই কালারটা, এবং এখানে এর ভিতরে একটা কন্টেনার ডিক্লেয়ার করছে। কন্টেনার ডিক্লেয়ার করার সাথে সাথে কি হচ্ছে, এটা যা লিখতেছি সেগুলো দুই পাশে স্পেস রেখে 80%-এর মধ্যে এসে লেখাগুলো শো করতেছে আমাদের। অ্যালার্ট আমরা অনেক সময় অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি, অনেক সময় না, আমরা ম্যাক্সিমাম জায়গায় অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি যে আমার রেজিস্ট্রেশন ফর্মটা কি হইল, সাকসেসফুলি আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলেন বা কোনো একটা প্রবলেম, এই ধরনের অ্যালার্ট মেসেজ আমরা দিয়ে থাকি। সো অ্যালার্ট মেসেজের জন্য যদি আপনি অ্যালার্ট মেসেজ যদি আপনি অ্যাড করতে চান, তখন আপনি কি করবেন? যদি অ্যালার্ট মেসেজ অ্যাড করতে চান তখন আপনি কি করবেন, আমি এখান থেকে দেখা দিচ্ছি। আপনি একটা আমরা যখন অ্যালার্ট মেসেজ আসছে, নর্মালি আমরা একটা ডিপ নিব। ডিপের মধ্যে যখন আমরা স্ট্রং লেখার অর্থ হচ্ছে যে এই লেখাটা স্ট্রং ট্যাগ, মানে এই ডার্ক বা সাকসেস লেখাটা কি স্ট্রং থাকবে। তারপর যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, এটা একটা পি ট্যাগের ভিতর রাখতে পারেন অথবা নর্মালিও রাখতে পারেন। নর্মালি না, একটা কোনো ট্যাগের ভিতর রাখা বেটার। এটার যদি কালার টালার করতে চান সেই জন্য স্প্যান ট্যাগের ভিতরে রাখতে পারেন। হ্যাঁ, রাখার পরে যখনই আমরা অ্যালার্ট লিখতেছি, অ্যালার্ট হচ্ছে একটা ক্লাস যেটার মাধ্যমে আপনার এই বক্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যালার্ট সাকসেস যখন দিব তখন হচ্ছে যে এই ধরনের একটা ডিজাইন পাবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এটা টোটাল কালারটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, স্প্যান ট্যাগের মাধ্যমে না রাখলেও পেয়ে যাব, কারণ হচ্ছে যে এই অ্যালার্ট এবং অ্যালার্ট দিয়ে যখন দিচ্ছি, দেখাই, যখন শুধুমাত্র আমরা অ্যালার্ট ইউজ করতেছি, কোনো সাকসেস বা ডেঞ্জার্স এরকম কিছু ইউজ করতেছি না, নর্মালি লেখাটা দেখাচ্ছে। যখনই আমরা অ্যালার্ট সাকসেস ইউজ করতেছি তখন সাকসেসের যে সিএসএস ফরম্যাট বা সাকসেসের জন্য যে সিএসএসগুলো লিখছে ওগুলো সবগুলো শো করবে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে, তারপর হচ্ছে যে প্রত্যেকটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। ধরেন এটাতে ক্লিক করলে ক্যান্সেল হবে, এখানে যে ক্রস সাইন আছে যে এটাতে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, অ্যালার্ট ডিসমিস বলে এটাকে। হ্যাঁ, সো যদি আসে এই যে আমাদের যদি এই ধরনের ক্রস সাইন নিয়ে আসতে চাই, ক্লিক করলে চলে যাবে এই ধরনের, তখন আমরা একটা বাটন নিতে হবে। ওই বাটনের ভিতরে লিখবো যে কি অ্যালার্ট ডিসমিস। একটা বাটন ট্যাগ নিতে হবে, ওই বাটনের ভিতর লিখতে হবে যে অ্যালার্ট ডিসমিস। সো আমরা কোথায় লিখতেছি, এই যে সাকসেসের ভেতর আমরা একটা বাটন নিচ্ছি যেটা হচ্ছে যে ক্রস, এখানে ক্রস আইকন আসবে এটাতে। এখন এটাতে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে, তাই না? ক্লিক করলে চলে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এবং এখানে এটার জন্য আমাদের যে সিএসএসটা ইউজ করতে হবে, সো সেটা হচ্ছে অ্যালার্ট ডিসমিস। সিএসএস প্রপার্টিটা ইউজ করি তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মাউস পয়েন্টার নিয়ে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাতে দেখি, মাউস পয়েন্টার নিয়ে গেলে এটা হোভার হচ্ছে, কারণ হচ্ছে যে এখানে যে ক্লাস লিখছি ক্লাস ক্লোজের জন্য এটা হচ্ছে। সো অ্যালার্ট সাকসেস, তারপর হচ্ছে অ্যালার্ট ডিসমিস, এবং সো এটাতে ক্লিক করলে এটা ডিসমিস হয়ে যাবে। হ্যাঁ, সো আপনি যখন একটা অ্যালার্ট মেসেজ যখন দিতে চাচ্ছেন তখন সম্পূর্ণ যদি মেসেজটা দিতে চান আপনাকে এখানে কিছু সিএসএস ইউজ করতে হবে। সো সিএসএসগুলো হচ্ছে, প্রথম সিএসএস হচ্ছে অ্যালার্ট সাকসেস। যখন সাকসেস বলবেন তখন সাকসেস কালার আসবে। যখন আপনি অবশ্যই এখানের ক্ষেত্রে আমরা এগুলোর বাইরে যাই না, সাকসেস অথবা ইনফো, নাইলে ওয়ার্নিং, নাইলে ডেঞ্জার, হ্যাঁ এইগুলোতে থেকে যাই, এর বাইরে যাইতে হয় না। কোনো একটা রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে আপনার কি হবে, হয়তোবা কোনো একটা জিনিস ভুল করতেছে তখন ওয়ার্নিং দিবেন, অথবা ইনফরমেটিভ কোনো কিছু মেসেজ দিবেন, অথবা সাকসেস কোনো মেসেজ দিবেন, ডেঞ্জারাস মিন হচ্ছে কোনো কিছু ভুল করলে এরকম কোনো মেসেজ দিবেন। সো এই চারটাতে মূলত আমরা সীমাবদ্ধ থেকে যেতে হয়, এখানের জন্য আমাদের নিজস্ব কোনো সিএসএস কোড বা ক্লাস লিখতে হয় না। সো এখানে যখন আপনি এই ধরনের বক্স ইউজ করতে যাবেন তখন আপনাকে যে ক্লাসগুলো লিখতে হবে, প্রথমে হচ্ছে অ্যালার্ট সাকসেস যখন লিখবেন তখন শুধুমাত্র এই বক্সটা পাবেন, কোনো ক্রস আইকনটা পাবেন না। ক্লিক করলে যে এখানে রিমুভ হয়ে যাচ্ছে এই জিনিসটাও পাবেন না। সো
সো এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ক্লোজ অ্যালার্ট যে একটা বাটন ট্যাগ নিতে হবে, বাটন ট্যাগের ভিতরে আপনার ক্লাস লিখতে হবে ক্লোজ ডাটা, এই লেখাটা অবশ্যই লিখতে হবে ডাটা ডিসমিস অ্যালার্ট। এটা যদি না লেখেন তাহলে ক্যান্সেল দিলে চলে যাবে না। এবং এখানে আর একটা নতুন সিএসএস লিখতে হবে অ্যালার্ট ডিসমিসেবল। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র সিএসএস এর কাজ হয় না, এখানে জাভাস্ক্রিপ্টেরও কাজ আছে। যে bootstrap.js ফাইল এবং javascript.js ফাইল যদি আপনার ফাইলের সাথে ইনক্লুড না থাকে তাহলে এটা কাজ করবে না। হ্যাঁ, সো ডাটা ডিসমিসেবল অ্যালার্ট এবং অ্যালার্ট ডিসমিসেবল এটা আপনাকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে যে আপনি এই ধরনের ডিজাইন পাবেন এবং ক্যান্সেল করলে ক্রস সাইনে ক্লিক করলে চলে যাবে। এখানে আরো কিছু আছে, এগুলো নিজেরা ট্রাই করে দিবেন। ফেড শো এবং মানে অ্যালার্ট মেসেজটা অ্যানিমেটেড হয়ে আসবে, অ্যানিমেটেড অ্যালার্ট মানে যখনই আপনি কোনো কিছুতে ইউজ করছেন দুম করে চলে আসবে না, সেই জায়গা থেকে ফেড অবস্থা আসবে। যেমন ধরেন খুব স্লো মোশনে এটা আসবে, আপনার সামনে শো করবে। সো অ্যানিমেটেড অ্যালার্ট, সো আপনি চাইলে ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস ছিল যে কোথায় জানি দেখলাম এখানে, অ্যালার্ট লিঙ্ক। অ্যালার্ট লিঙ্ক যদি করতে চান, মানে একটা অ্যালার্ট দিচ্ছেন অথবা ইনফরমেটিভ দিচ্ছেন, ওখানে একটা লিঙ্ক থাকবে অথবা হেল্প লাইনে বা কোনো একটা ব্লগের লিঙ্ক থাকলো, এই ধরনের যদি আনতে চান তখন আপনি কি ইউজ করবেন, যে লিঙ্কটা করবেন জাস্ট ওখানে কি href লিখে দিবেন এবং একটা ক্লাস লিখবেন কি অ্যালার্ট লিঙ্ক। তাহলে অ্যালার্টের ক্ষেত্রে আমরা কয়টা ক্লাস জানি, একটা হচ্ছে প্রথম হচ্ছে বেসিক বা কোর যে ক্লাস সেটা হচ্ছে অ্যালার্ট ক্লাস, এবং আপনি কি ধরনের এসএমএস মেসেজ দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে অ্যালার্ট সাকসেস বা ওই ধরনের সাকসেস হবে, ডেঞ্জারাস হবে, কি হবে ওইটা আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে যে আপনার একটা ক্রস সাইন লাগবে, মানে বাটন লাগবে, ক্লোজ বাটন লাগবে। সেই জন্য আপনি এখানে একটা বাটন নেবেন যেটার ক্লাস দিবেন যে কি ক্লোজ, যেটার ক্লাস হবে ক্লোজ, এবং ডাটা ডিসমিসেবল অ্যালার্ট দিতে হবে, ডাটা ডিসমিসেবল অ্যালার্ট দিতে হবে। এরপরে যেটা করতে হবে এবং এটার জন্য আপনাকে এখানে লিখতে হবে অ্যালার্ট ডিসমিসেবল লিখতে হবে। এরপরে যদি আপনি চাচ্ছেন যে আপনার ওয়ার্নিং বা আপনার ইনফরমেটিভ সাকসেস হলে তো দিতে হচ্ছে না, ওয়ার্নিং টাইপের বা ইনফরমেটিভ টাইপের কোনো মেসেজ যদি দিতে চান এবং ওটার সাথে যদি আপনি কোনো একটা লিঙ্ক আপনি অ্যাড করতে চান বা হাইপার লিঙ্ক ইউজ করেন, তখন আপনাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতর একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যালার্ট লিঙ্ক। আর আপনি যদি আপনার মেসেজটাকে, যে অ্যালার্ট মেসেজটাকে ফেড পাবে বা স্লো মোশনে ইউজারের সামনে নিয়ে আসতে চান বা একটা অ্যানিমেশন ইউজ করতে চান, তখন আপনাকে ফেড এবং শো এই ক্লাসগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাইলে আমার চেয়ে আপনাদের কাজ বেশি, কারণ আপনাদের প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আমাকে জমা দিতে হবে। আমি আর নিচের দিকে যাচ্ছি না, আমরা আরও 2টা ক্লাস লাগবে বুটস্ট্র্যাপ কমপ্লিট করতে। আজকে এতটুকু আপনাদের। আমি প্রত্যেকটা কাজ দেখব, কালার থেকে শুরু করে টেবল থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা সিএসএস নিয়ে প্রপার্টি সিএসএস ক্লাসগুলো নিয়ে কাজ করে প্র্যাকটিস করে আমার গ্রুপে আপলোড করবেন, গ্রুপে আমি দেখব। এতটুকু পর্যন্ত না বোঝার মতো কোনো কিছুই ছিল না, এখানে জাস্ট আমরা শুধু সব কিছুই ক্লাস ইউজ করতেছি এবং আমাদের শুধু জানতে হচ্ছে ক্লাসগুলা কিভাবে কাজ করে বা ক্লাসের ভিতরে কি লেখা আছে। আমি কিছুতে দেখাইছি যে আপনাদেরকে, যেমন ধরেন অ্যালার্ট, ডেঞ্জার বা অ্যালার্টের মধ্যে কি লেখা আছে, তো এগুলো একবার চেক করে নেবেন। আমার প্রথম সাজেশন হচ্ছে যে এখানে যে সিএসএসটা আপনি ইউজ করতেছেন ওই সিএসএস এর প্রপার্টি কি লিখছে একবার চেক করে নেবেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এখানে কি লেখা আছে। হ্যাঁ, তখন আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনি খুব দ্রুত চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন ধরেন বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যালার্টে এই ধরনের বর্ডার হবে না, মানে রেডিয়াস হবে না, হ্যাঁ, আপনারটা স্কোয়ার থাকবে। হ্যাঁ, তখন আপনি বর্ডার রেডিয়াসটা রিমুভ করবেন। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড কালার, সো মার্জিন বটমে 1 rem দেওয়া আছে বা প্যাডিং দেওয়া আছে, প্যাডিং আরো কম বেশি করতে চাচ্ছেন আপনি,
তখন এই অ্যালার্টটাকে ধরে কি করবেন, ক্লাস লেখা স্টার্ট করবেন, আপনি style.css এ গিয়ে চেঞ্জ করবেন। সো সেজন্য প্রত্যেকটা ক্লাস ইউজ করার সময় আপনি একবার bootstrap.css এ গিয়ে দেখতে হবে যে আসলে ওই ক্লাসের ভেতর কি কি ক্লাস সিএসএস প্রপার্টি লিখছে। ক্লিয়ার? তাহলে আপনাদেরকে হ্যাঁ, স্যার। টাইপোগ্রাফি থেকে শুরু করে, টাইপোগ্রাফি করেন নাই আমি জানি, কালার, টেবল, ইমেজ, জব বাটন এবং অ্যালার্ট পর্যন্ত। তারপর আমরা আর 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসে মোটামুটি কভার হয়ে যাবে। 2টা ক্লাস লাগবে আরো, মানে আজকে 22 তারিখ না, এই বছর শেষ হয়ে যাবে 2020-এ বুটস্ট্র্যাপ শেষ, 2021 থেকে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব আমরা। কারো কোনো কথাবার্তা আছে? বলেন, কথাবার্তা বলতেছেন না কেন? আপাতত নাই। বুঝছি সরি। ঘুমাচ্ছিলেন মনে হয়।